আমন্ত্রণ সবাইকে গোলটেবিল অনুষ্ঠানে সঙ্গে আছে আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, বলগাহীন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নড়েচড়ে বসতে শুরু করেছে দুদকও। তার কিছু আলামতও পাওয়া যাচ্ছে, প্রায় প্রতিদিনই কারো না কারো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমলাদের একটি অংশ দুর্নীতি প্রবণ হয়ে উঠেছে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তার দুর্নীতি লুটপাটের ভয়ঙ্কর চিত্র গণমাধ্যমে উঠে আসছে একের পর এক। প্রতিবেশী দেশ ভারতের মাটিতে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের নৃশংসভাবে খুন হওয়ার পেছনেও দুর্নীতি লুটপাটের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের মতো কারণ উঠে এসেছে। কিছু আমলার এমন লাগামহীন দুর্নীতি নিয়ে সংসদে সোচ্চার খোদ সরকারি দলের সংসদ সদস্যরাও। রাজনীতিবিদদের পাশ কাটিয়ে আমলাদের উপর সরকারের অতি নির্ভরতা এবং আইন করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দেওয়ার বিধান শিথিল করায় সংসদে উষ্মা প্রকাশ করে তা সংশোধনের দাবিও তুলেছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতা। তবে এসব দুর্নীতির তথ্য প্রকাশিত হওয়ার পেছনে সরকার বিরোধী ষড়যন্ত্রও দেখছেন কেউ। দুর্নীতিকে সামনে রেখে বিএনপিও খেলছে অভিযোগের রাজনীতি, দায়ী করছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে। বিশ্লেষকদের কেউ বলছেন, আমলাদের এমন দুর্নীতির পেছনে দায় রয়েছে দেশের রাজনীতি ও চলমান রাজনৈতিক সংস্কৃতিরও। এমন প্রেক্ষাপটে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় বলগাহীন দুর্নীতি ও রাজনীতির দায়। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নাজমা আক্তার, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয় বলগাহীন দুর্নীতি এবং রাজনীতির যে দায়, এ বিষয়ে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার মতামত থাকলে সেটি যদি আপনি দর্শক কিংবা আমাদেরকে জানাতে চান সেটাও আপনি ফোন করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতেই ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছে আসতে চাই। দুর্নীতির যে চিত্র কিংবা তার প্রেক্ষাপটে সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে সেগুলো নিয়েও এক ধরনের রাজনীতি অভিযোগ, পাল্টা অভিযোগের চিত্রগুলো আমরা লক্ষ্য করছি। কিন্তু সরকারের বা আওয়ামী লীগের বক্তব্য হলো অতীতে ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাকে ধন্যবাদ এবং আলোচনায় সম্মানিত অতিথি যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। আপনার মাধ্যমে আমি দর্শকদের জন্য প্রথমে কয়েকটা ফ্যাক্টস বলি, যেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তাহলে আমরা আলোচনা করতে বা বুঝতে সুবিধা হবে যে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, কবে থেকে নিচ্ছে। এই যে সাম্প্রতিককালের রিপোর্ট, যে গত সপ্তাহে যে ব্যাংকগুলোতে এখন সর্বশেষ এই মার্চ মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 1,82,295 কোটি টাকা। 1,82,295, ফিগারটা দেখেন। এইটা গত ডিসেম্বর মাসে ছিল 1,45,663 কোটি টাকা। মাত্র 3 মাসে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে 36,000 কোটি টাকা। 3 মাসে, যেখানে এত চাপ, এত প্রশ্ন, তার মধ্যে 3 মাসে, সর্বশেষ 3 মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাসে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে 36,000 কোটি টাকা। এখন এই খেলাপি ঋণ নিয়ে সংসদ সদস্যরা অনেকে তালিকা চাচ্ছেন, সে তালিকা প্রকাশ করে না, করবার সাহস নাই। এর মধ্যে আপনার ব্যাংকগুলো যে সাহস নেই কেন, প্রকাশ করলে কি হবে? প্রকাশ করছে না সরকার, সাহস থাকলে করতো। তা হয় নিজেরা বা নিজেদের লোকরাই এই দুর্নীতিতে জড়িত বলে এই সাহসটা তাদের নেই, তারা করতে পারছে না। 3 বছরে এসালোমের মাত্র 2টা প্রতিষ্ঠানে ভ্যাট ফাঁকি দেওয়ার কথা এনবিআর বলছে 3,538 কোটি টাকা, যেটা জরিমানা সহ তাদের পাওয়ানো হয়েছে 7,000 কোটি টাকার বেশি। একটা শুধু এসামুল্লম গ্রুপের 2টা প্রতিষ্ঠানের কাছে। নিয়ম না মেনে 4টা প্রতিষ্ঠানের 6,497 কোটি টাকার সুদ মওকুফ করেছে 4টা গ্রুপের মাত্র। তার মধ্যে এসালম গ্রুপের 2,283 কোটি টাকা,
নাসা গ্রুপের জনতা ব্যাংক মওকুফ করেছে 261 কোটি টাকা। আর হচ্ছে ব্যাংক খাতে 3 বছরে এই সুদ মওকুফের পরিমাণ হচ্ছে 8,000। না, মওকুফ করার রীতি বা বিধান তো আছে। এখন আমি বলছি যেখানে আপনার শুধু 4টা প্রতিষ্ঠানের 6,000 6,500 কোটি টাকা মওকুফই করলো, তাহলে কি পরিমাণ ঋণ তারা নিয়েছে, সেই টাকাটা কোথায়? এই খেলাপি ঋণের উত্তরটা আপনি ওই প্রশ্নের মধ্যে পাবেন। তাহলে সরকারের ছত্রছায়ায় বড় বড় প্রতিষ্ঠানগুলি তাদের পৃষ্ঠপোষকতায় এইরকম ঋণ খেলাপি হয়ে জনগণের আপনার আমার পকেট মারছে। আর একটা এক্সাম্পল দেই, সর্বশেষ আজকের ইত্তেফাকে আসছে। আপনার পাবনার এখানে আছেন হাবিব ভাই, পাবনার মানুষ আমাদের ডেপুটি স্পিকার টুকু সাহেব, তার ছেলে আসিফ ওইখানে বেড়া পৌর মেয়র, তার নামে 2002 সালের 23 মেতে 200 কোটি টাকা রাজস্ব ফাঁকির জন্য মামলা হয় এবং সেই মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই গ্রেফতারি পরোয়ানার কাগজ 3 কার্য দিবসের মধ্যে তাকে গ্রেফতারের অর্ডার করে থানায় প্রেরণ করে। 22 সাল থেকে এই পর্যন্ত তাকে গ্রেফতার করা হয় নাই, সে জামিন নেয় নাই, আদালতে যায় নাই, সাম্প্রতিককালে সে সপরিবারে বিদেশ থাইল্যান্ড চলে গেছে। এখন ক্ষমতা থাকলে তাদের কাছে আসলে আইন, আদালত, রায়, প্রশাসন কিছুই কিছু। অসংখ্য ধন্যবাদ। বেশ বসন্ত ভূষণ বড়ুয়া, আসতে চাই যেটি ডক্টর সায়ন্ত বললেন যে সরকারের ছত্র ছায়ায় অথবা পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে, ব্যবস্থা যেটি সেগুলোতে তিনি সন্তুষ্ট হতে পারছেন না। সন্তুষ্ট হতে গেলে ওনাকে আরাফাত রহমান কোখর দুর্নীতি, টাকা পাচার, সিমেন্সের ঘুষ, মোশাররফ সাহেবের নাইকোর গাড়ি, এগুলো স্মরণ করতে হবে। এবং জনাব তারেক রহমান দণ্ডিত হবার পরে এবং বেগম জিয়ার দণ্ড নিশ্চিত হওয়ার পরে তারা যে 7-1 ধারা তুলে তাদের নিজেদের গঠনতন্ত্রের দুর্বৃত্তায়ন করলেন বা দুর্নীতিগ্রস্ত করলেন, সেটি মনে করতে হবে। এবং আরেকটি জিনিস মনে করতে হবে, মোস্তাফিজ সাহেব লেফটেন্যান্ট কর্নেল, তাদের সাবেক মহাসচিব, একবার স্বরাষ্ট্র একবার পররাষ্ট্র ছিলেন তাদের সরকারে, তার একটা বই আছে রনে থেকে জনে। উনি সাক্ষ্য দিয়েছেন যে জিয়াউর রহমানের সাথে রাজনীতি করতে সে অবাক হলাম। কি কারণে অবাক হলেন? বঙ্গভবন থেকে রাত্রে টাকা বিলায়, জাগদল করে, জাতীয়তাবাদী ফ্রন্ট করে, পরে এটা বিএনপি হলো। তো যেই দল যেই দলের জন্ম হয়েছে রাতে টাকা বিলায় বঙ্গভবন, রনে থেকে জনে বইটি আপনি দেখবেন, যেই দলের জন্ম হয়েছে মানুষের ট্যাক্সের টাকা চুরি করে, সেই দল এখন অবাক হচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে। কারণ কি জানেন? দিস পার্লামেন্ট ইজ ইন অ্যাকশন, দিস গভর্নমেন্ট ইজ ইন অ্যাকশন, জুডিশিয়ারি ইজ ইন অ্যাকশন, সরকারের বিশেষায়িত ইনস্টিটিউশন আর ইন অ্যাকশন। না, কিন্তু সরকার তো বলছে জিরো টলারেন্সের কথা, কিন্তু জিরো টলারেন্স ঘোষণা যে ধরনের ব্যবস্থাগুলো দাবি করে সেগুলো আমরা দেখছি কিনা, পরিপূর্ণ সেই ব্যবস্থাগুলো দেখা যাচ্ছে? সেটাই তো হচ্ছে। আপনি আমাদের নির্বাচনী ইশতেহার দেখবেন, এটা আজকে না, আবার আরেকটু পেছনে যাই, আওয়ামী লীগের এই অবস্থানটি কনসিস্টেন্ট। আপনি জনগণের ট্যাক্সের টাকা চুরি করে মানুষকে দিয়ে, লোন দিয়ে, ব্যবসা করিয়ে, রাজনৈতিক দল করিয়ে বিএনপি করিয়েছেন। এবং তাদের তো একটা সৌভাগ্য, সোমালি জলদস্যুরা যেভাবে জাহাজ দখল করে, কিছুদিন আগে আমাদেরও দখল করেছিল, ওইভাবেই তো তারা বাংলাদেশটাকে দখল করেছিল। এসে মেরে কেটে খুন করে, দুর্নীতি করে, টাকা পয়সা বিলিয়ে দল করে টিকেও গেলেন, কিন্তু এতদিনও বিএনপি ভালোভাবেই চলছে। তো এই কারণে ওনারা সন্তুষ্ট হতে পারছেন না। কারণ হলো এই যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এখানে কি কোনো আপনার বাছাই করা হচ্ছে, কার্পেটের নিচে ময়লা লুকানো হচ্ছে? তা তো হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন, এখানে মাননীয় একজন সংসদ সদস্য আছেন, আমাদের দলের একজন নেতা আছেন, সাবেক সংসদ সদস্য শামীমরা আছেন। শোনেন, পার্লামেন্ট যখন অ্যাকশনে থাকে, সরকার যখন অ্যাকশনে থাকে, তখন আপনি কেন বলবেন যে আপনি সন্তুষ্ট নন? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি আরও অ্যাকশন চাই, এবং সেই জন্য সরকারকে ধন্যবাদ দেন এবং সময় দেন। কিন্তু সরকার তো শুরুর দিকেই দুর্নীতির চিত্রগুলো প্রকাশিত বা প্রচার হওয়ার পরে সরকার শুধু এটাকে ব্যক্তির দায় হিসাবেই মনে করলো। অফকোর্স, আজকে আপনার এই অনুষ্ঠানে আপনি উপস্থাপক, আমরা এখানে কয়েকজন আছি, আমরা কেউ যদি অভব্য শব্দ ব্যবহার করি, এর দায় কি টেলিভিশন কর্তৃপক্ষের হবে? এটা আমার, ওনারা যদি সংশোধন না করেন। জি, বেস্টার বসন্ত ভূষণ, অসংখ্য ধন্যবাদ। বেস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আসতে চাই, আপনার দলও বলছে দেশ ভালো নেই। জি, বেস্টার শামীম হায়দার পাটোয়ারি। সরকার প্রায় 16 বছর ক্ষমতায় আছে কনজিকিউটিভলি। এই 16 বছরে সরকারের কিছু সাফল্য আছে, তার মধ্যে একটা হচ্ছে সরকার সবাইকে কোভিড ভ্যাকসিন দিতে পেরেছে। 600 থেকে $2800 পার ক্যাপিটা ইনকাম হয়েছে, অনেক সেতু হয়েছে, টার্মিনাল হয়েছে, এক্সপ্রেস হয়েছে, কৃষিতে ধারাবাহিক সাফল্য আছে। এ কটা জিনিস অস্বীকার করার কোনো উপায় নাই।
ব্যর্থতার দিকে ডেফিনেটলি বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, কিন্তু বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ হচ্ছে এখন পর্যন্ত 90,000 কোটি টাকা বাকি আমরা শুনতে পেয়েছি, কেউ বলে 53। এবং বিদ্যুতের দাম বাড়ানোর সোল পারপাস হচ্ছে এই ক্যাপাসিটি চার্জ। যদি ক্যাপাসিটি চার্জ দিতে না হতো তাহলে বিদ্যুৎ দাম বাড়াতে হতো না। এবং খুব সারপ্রাইজিংলি IMFও ক্যাপাসিটি চার্জ নিয়ে কেন যেন কিছু বলছে না, মেবি এটা এগ্রিমেন্টের বিষয় এই কারণে। ব্যাংক ডিফল্ট লোন 2008-9 সালে ছিল 57,000 কোটি টাকা যতটুকু আমার মনে পড়ে, সেটা এখন হয়ে গেছে 1,82,295 বললেন। এটা অবলোপন ছাড়া, আর এই যে 1% টাকা দিয়ে যে অবলোপন করেছে, এটা করলে এটা 2.5 লক্ষ কোটি বা 3 লক্ষ কোটি হতে পারে। রিজার্ভ চুরি হয়েছে এই সরকারের আমলে, একবার না দুবার ধারণা করা হচ্ছে। এবং কত হয়েছে এটা নিয়ে আমাদের ডাউট আছে অনেকের মনে। আর কি হয়েছে, পার ক্যাপিটাল লোন, এই যে রাস্তাঘাট সেতু হচ্ছে, এগুলো যে আমাদের নিজস্ব ইনকামের টাকায় হচ্ছে এমনটা না, এটা লোন হতে পারে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু আনপ্রোডাক্টিভ খাতে লোনের টাকা অনেক খরচ করা হয়েছে। লোন ছিল 200। সেটি এই আনপ্রোডাক্টিভ খাতে খরচ করার কারণটা কি, কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করা? এটা আমি আসছি, জাস্ট আমি ডাটাটা বলছি। পার ক্যাপিটাল লোন 2008 সালে ছিল 215, মানে সেই সময় 15,000 টাকা, এখন সেটা লক্ষাধিক টাকা হয়ে গেছে, এবং গত 3 বছরে এটা দ্বিগুণ হয়েছে। নাও এই যে লোনের টাকাগুলো বড় বড় কাজে যখন খরচ করা হয়েছে, এটা নিয়ে কার সাথে আলোচনা করা হয়েছে? জনগণের সাথে আলোচনা হয়েছে, টক শোতে আলোচনা হয়েছে, ওপেন ডেলিবারেশন হয়েছে, সংসদে আলোচনা হয়েছে, কোনো এক্সপার্ট ইকোনমিস্টের অপিনিয়ন নেওয়া হয়েছে? কিচ্ছু নেওয়া হয়নি। এর মধ্যে কিছু একটা তো নির্দিষ্ট কমিটি আছে নিশ্চয়ই। হ্যাঁ, সেগুলো তো সবই আছে, বাট যখন আপনি প্রাইম মিনিস্টার শাসিত সরকারে এগুলো কখনো কাজ করে না, কারণ এগুলো সবই একমুখী হয়ে থাকে। অর্থাৎ জনগণকে যে লোনের দায় দেওয়া হচ্ছে, সে টাকা কিভাবে খরচ হচ্ছে সেটাই জনগণের প্র্যাকটিক্যালি কোনো অংশগ্রহণ ছিল না। বিদেশি এগ্রিমেন্ট হয়েছে, সেটা সংসদে কখনো আলোচনা হয়নি, আমি দেখিনি অন্তত। যার ফলে কিছু টাকা এমন কিছু খাতে খরচ হয়েছে যেখান থেকে রিটার্ন আসবে না। এবং আরেকটা জিনিস ঘটেছে, যেটা 5 টাকায় খরচ করা যেত সেটা 50 টাকা হয়েছে, এবং সেখানে ব্যুরোক্রেসি এবং পলিটিশিয়ানরা যৌথভাবে এই কাজটি করেছে। কিছু লোককে অন্যায় সুবিধা দেওয়ার জন্য 5 টাকার কাজ 50 টাকায় করা হয়েছে। তাহলে দায়ের প্রশ্ন যখন আমরা আসি, শুধু কি সরকারের দিকেই দায়টা আপনারা চাপিয়ে দিতে চান, নাকি যার যেখানে দায়িত্ব ছিল সেটি বিরোধী অবস্থানে বা মাঠের বিরোধী দল, সংসদের বিরোধী দল, সকলের তো দায় আছে? দেখুন, 15-16 বছর যে সরকারটি ক্ষমতায় আছে, স্বাভাবিকভাবে তারা ক্ষমতাবান, তারা বিএনপিকে নাস্তানাবুদ করতে পারে। তাদের সাথে একটা ইন্ডিভিজুয়াল আমলা, একজন ইন্ডিভিজুয়াল পলিটিশিয়ান দাঁড়িয়ে অন্যায় বা দুর্নীতি প্রতিরোধ করবে, এতটা প্রত্যাশা করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, করতে পারতো যদি তার ব্যাকগ্রাউন্ড সাপোর্টিং ফ্যাক্টর থাকতো, তাকে মিডিয়া সাপোর্ট করতো, তাকে জুডিশিয়ারি প্রোটেকশন দিত, তাকে যদি ব্যুরোক্রেসি তাকে প্রোটেকশন দিত। সেই ইনস্টিটিউশনগুলো প্রোটেকশন দেওয়ার মতো বাংলাদেশে নাই। সো দায়টা সরকারেরই। দায়টা সরকারই দেখছেন। ব্যারিস্টার শামীম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ আসতে চাই, দায় শুধু সরকারেরই? যত দোষ নন্দ ঘোষ, এটা আমরা সবসময় জানি। ঘটনা হচ্ছে, যারা সরকারের পার্টনার হিসেবে অংশগ্রহণ করলো, সেই দলটি থেকে যদি আজকে শুনি যে সব কিছুর জন্য সরকার দায়ী, আমরা দায়ী না, তাহলে তো জনগণ আসলে মেনে নিবে না। আপনি চিন্তা করে দেখেন, তাদের দল থেকে তো মন্ত্রীও ছিলেন। আমি তো সেটাই বললাম, দায় দায়িত্ব তো গ্রহণ করতে হবে, এই কথাই তো আমি বলতে যাচ্ছি। আনপ্রোডাক্টিভ খাত, আমি 2বার এমপি ছিলাম, আমার নির্বাচনে আমি এলাকায় দেখেছি যে কাঁচা রাস্তাগুলো পাকা হয়েছে। একটা স্কুল বিল্ডিংও ছিল না, যেখানে টিনের ঘর ছিল সেখানে পাকা বিল্ডিং হয়েছে। যেইখানে বিভিন্ন অফিস আদালতের প্রয়োজন ছিল সেগুলো পাকা হয়েছে, প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছু। এগুলোকে যদি কেউ আনপ্রোডাক্টিভ বলেন, তাহলে তো আমাকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে। আমাকে যখন ফ্লাইওভার কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়েকে যদি কেউ, কিংবা এয়ারপোর্টের উন্নয়নকে যদি কেউ আনপ্রোডাক্টিভ বলেন, তাহলে প্রোডাক্টিভ কি? প্রোডাক্টিভ তাহলে একটাই হতে পারে, সেটি হচ্ছে মানুষকে সরাসরি সহযোগিতা করা। যাক, সেদিকে আমি যাচ্ছি না। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের সরকারের সময় দুর্নীতি হচ্ছে, এটা কি অস্বীকার করতে পারবো আমরা? কখনোই না। কিন্তু বাংলাদেশে জাতীয় পার্টি বিএনপির সরকার ছিল, সেই সময় দুর্নীতিকে ধামাচাপা দিয়ে রাখা হতো। সেই সময় একটা উদাহরণ দিবেন আপনি আজকে, যে উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে কেউ কিংবা কোনো বড় রাজনীতিবিদকে কোনো দুর্নীতির কারণে কোনো প্রকার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে? এই প্রশ্নটি কার কাছে রাখছেন? সবার কাছে, বিরোধী দলের কাছে, যারা ক্ষমতায় ছিলেন অতীতে তাদের কাছে। দ্বিতীয় কথাটি হচ্ছে, আজকে মিডিয়া সাহস পাচ্ছে ক্ষমতাসীন, এমনকি ডেপুটি স্পিকারের কথা উনি বললেন,
মিডিয়া সাহস পাচ্ছে এই পত্রিকায় খবরটি প্রকাশ করার জন্য। কিন্তু অতীত আমরা বিভিন্ন ভবনের, হাওয়া ভবন থেকে বিভিন্ন ভবনের কথা শুনেছি, আমরা বিভিন্ন দুর্নীতির কথা শুনেছি, কমিশন বাণিজ্যের কথা শুনেছি, কিন্তু সেই সরকারের ক্ষমতার সময় সেটা প্রকাশিত হয়। কিন্তু বিএনপিতে বলছে হাওয়া ভবন নামে কোনো নাকি ভবনই ছিল না। হ্যাঁ, বিএনপি তো আরো অনেক কিছু বলে। তারা তো বলে যে তারা সামরিক বাহিনী থেকে গণতন্ত্রের প্রবক্তা, এসব কথা বলে। তারা রাজনীতিতে টিকে থাকতে হলে বলতে হবে, কিন্তু জনগণ গ্রহণ করে কিনা সেটা আপনাদেরকে বিবেচনা করে দেখতে হবে। কারণ জনগণের যদি বিবেচনা করে দেখতো আওয়ামী লীগ সম্বন্ধে যে এতগুলো কথা বলা হয়, আওয়ামী লীগকে তাহলে আজকে ক্ষমতায় থাকতে পারে? আওয়ামী লীগকে জনগণ যদি সমর্থন না করতো, যদি আওয়ামী বিরোধী যে নাম সর্বস্ব 63টি দল আছে বিএনপির সাথে, তাদেরকে সমর্থন করত, তাহলে তো এটা 96 সনের বিএনপিকে যেমনভাবে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে তেমন হতো, কিংবা 91 সনের জেনারেল সাথে যেভাবে সরে যেতে হয়েছে সেই কাজটি ঘটতো। কিন্তু ঘটনা তো আসলে তা না। জনগণের সাথে সম্পৃক্ত না থেকে, জনগণের জন্য কোনো ভালো কথা না বলে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য জনগণ অবশ্যই কখনোই কাউকে সমর্থন বাংলাদেশি জনগণ করবে না, অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না। হাবিবুর রহমান হাবিব ভাই, আসতে চাই যে বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য দুর্নীতির এই চিত্র অথবা রাজনীতির দায়ের প্রসঙ্গে, সেটা কি বিএনপির দায় কি শুধু অভিযোগ পর্যন্তই সীমিত কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আটটিভির সম্মানিত দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচকবৃন্দকে আমার শুভেচ্ছা। প্রশ্ন হলো যে বিএনপি দুর্নীতির কথা বললো কোথায়, উত্থাপন করলো কোথায়? বিএনপি কোথায় করলো? সব তো করেছে এই সরকারেরই খুব কাছের মানুষের যে সমস্ত পত্রপত্রিকা আছে, মিডিয়া হাউস আছে, তারা করেছে। বিএনপি তো আগে নিয়ে আসেনি, আনছে সমস্ত পত্রিকা, এই যতগুলি আসে আজ থেকে শুরু করে বেঞ্জির থেকে শুরু করে সব তো সরকার পত্রপত্রিকায় আসছে, মিডিয়া হাউস থেকে বেরিয়ে আসছে। বিএনপি করে না তো। না, অভিযোগের প্রসঙ্গে আমার প্রশ্নটি ছিল যে এই দুর্নীতি যা হচ্ছে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেই কি দুর্নীতি বিএনপির আন্দোলন সংগ্রাম কি সীমিত থাকবে? এটা তো হলো এতটুকু। এখন দুর্নীতিবাজ না কে সেটা খুঁজে বের করতে হবে। সবই তো দুর্নীতিবাজ, কি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। মানে সবই দুর্নীতিবাজ, মানে মাঠের বিরোধী দল, সংসদের বিরোধী দল, সবাই দুই একজন বাদ দিতে পারে। এই 15.5 বছরে আওয়ামী লীগের লুটপাট চুরি চারি করে শত শত করে মালিক হয়নি একটা লোক দেখেন না আপনি, একটা লোক দেখেন আপনি যে এই লোকটা যে অবস্থাতে আগে ছিল এখন ওই অবস্থা দেখেন তো। একটা লোক ফুলি ভেবে কত বড় হয়ে গেছে, কলা গাছ না বট গাছ আসছে, বড় কিছু হয়ে গেছে। এবং দেখেন এই যে শান্ত যেটা বললেন, জি, এই যে আমাদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ভাইয়ের ছেলে 22 সালে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কোথায় প্রশাসন? কোথায় প্রশাসন? এই লুটপাট এবং যেভাবে করে ভোট করে ওনার আপন ভাই বাতিন ভাইকে হারিয়ে নাস্তা নাবুদ করলো, এই জাতীয় সংসদ নির্বাচন সমস্ত তাকে হস্তক্ষেপ করেছে। আজকে কোথায়? লুটপাট এলা সরকার, এই সরকার এখানে আমার যারা আছে বিজ্ঞ আলোচক বিন্দু, তাদেরকে আমি এটুকুই বলবো, তারা অনেক কথা বলবে, তাদের মতো করে বলবে, আমি তাদের সাথে বিতর্কে যেতে চাচ্ছি না। আমি বলতে চাই যে এই সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে, দুর্নীতি করার লাইসেন্স দিয়ে। কিন্তু যে ব্যবস্থা যেগুলো নেওয়া হয়েছে সেগুলো কি কোনো ব্যবস্থা নেয়নি? কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। আমাকে শেষ করে দেন। কোনো ব্যবস্থা নেই। 5 মিনিট আমরা যেমন বিদ্যুৎ খাতে ইনডেমনিটি দিয়েছে কোথায়? পার্লামেন্টে। তুমি চুরি করো, দুর্নীতি করো, ফার্নিচার নিয়ে আসো, বেচো, ডিজেল বেচো, দাম ইচ্ছামতো নির্ধারণ করো, ক্যাপাসিটি উৎপাদন করো না করো, তোমার ক্যাপাসিটি দেওয়া হবে, এই নিয়ে প্রশ্ন করা যাবে না। তার মানে কি? এটা প্রাতিষ্ঠানিক হলো। সরকারি কর্মচারী কর্মকর্তারা একটা দুর্নীতি করছে, পরিষ্কারভাবে সরকার বলেছে, আইন করেছে সরকার, যে সরকারি কর্মকর্তাদের হিসাব দেওয়া লাগবে না এবং তাদেরকে গ্রেপ্তার করতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আরে তারা চুরি করবে, সেটা তো একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়েই হবে নাকি? যখন তাকে যাকে তাকে গ্রেফতার করবে, আমাদের যে খামাখা ধরে নিয়ে আমাদের জেল দিয়ে দেয়, কই তখন তো প্রক্রিয়া লাগে না, মিথ্যা মামলা দিয়ে দেয়। মানে এক কথায় বলতে গেলে এটা মহা বড় ডাকাত। সে ডাকাতি করে প্রচুর। মহা বড় ডাকাত কে? যারা দুর্নীতি করছে তারা? শেষ করতে দেন। আচ্ছা, জি বলুন। সে ডাকাত অনেক টাকা পয়সা লুটপাট করে নিয়ে তার সদস্যদেরকে বললো, খবরদার দুর্নীতি করো না, মানুষের টাকা আত্মসাৎ করো না, মানুষের হক কেড়ে নিও না, জোর করে টাকা পয়সা নিয়ে আসো না। সদস্য কী বলে? হাসবে না কাঁদবে? কী করবে? তো এই সরকার তো ডাকাত, এরা ভোট ডাকাতি করেছে। এ কি সংসদ? এটা কি সংসদ বলবো? এটা কি সংসদ? আওয়ামী লীগের গঠনতন্ত্রে লেখা আছে যে নমিনেশন পাবে তার ইলেকশন সবাই মিলে করবে, না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, যদি কেউ বিদ্রোহী প্রার্থী হয় তাকে বহিষ্কার করা হবে। কি হলো? আরে বাবা, একজনকে দাঁড় করে দিল, নৌকা দিতে, সবাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
কেন ভোট সেন্টার মানুষজন আসে, তারপরে ভোট এসেছে। আপনারা তো ভোটের মাঠে থাকলে নিশ্চয়ই এরকম হতো না। আমাদের তো ভোট করতেই জানে। 28 তারিখে আমাকে তো বাংলাদেশে সর্বপ্রথম নির্বাচন অযোগ্য ঘোষণা করেছে আমাকে। কোন মামলায়? আমি হলফ করে বলতে পারি, কোনো এই দেশে যদি একদিন বলতে পারে ওই দিন ওই যে এখন গাড়ি পোড়া গেছে, গাড়ি পোড়া আমাকে টক শোতে ধরে নিয়ে গেল চ্যানেল 24 থেকে, গাড়ি পোড়ার মামলা দিল, দেখেন গাড়ি পড়ে নেয়, গাড়ি নাম্বার না, সেই মামলার সাথে অযোগ্য ঘোষণা করলো। 28 তারিখে বিএনপি বন্ধ করে রাখলো, যতদিন পর্যন্ত নির্বাচন হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। নাজমা আপা আসছে, হাবিব ভাই যেটি বলছেন সরকার ডাকাত। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন। যারা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো পরপর, দুর্নীতিকে যারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, এটা মিথ্যা। প্লিজ ডোন্ট সে। না বলি আমি, না আপনি বলবেন না, আপনার সময় বলি। এটা মিথ্যা। এটা তো প্রাতিষ্ঠানিক ভাবে, এটা তো প্রাতিষ্ঠানিক। এই যে ডাকাতের দল 5 বার বাংলাদেশ থেকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল এবং বাংলাদেশের বাংলাদেশের ললাটে কালো যে টিকা সেটা তারা লেপন করেছিল। কানাডার আদালত শেষ করে নাজমা আপনার বক্তব্যটা শুনুন। সেটা বলেছে, এরপর আপনার কাছে আমরা শুনবো। আমরা নাজমা আপনার কথা শুনি। তারা যদি এখন এই কথা বলে, এই যে সন্ত্রাসী বিএনপি যে সন্ত্রাসী, আমি তার ব্যাপারে শান্ত ভাই আপনার কাছে যখন আলোচনা শুনবো আপনার বক্তব্য শুনবো, আগে আমরা শুনি কি বলে, আপনিও শুনুন। আপনি আপনার কথার বেলা আমি হাবিব ভাইয়ের কথা বলেছে, কেউ কথা বলেছি আমরা কথা বললে তথ্য, আপনি মিথ্যা কথা বলেন, আমি মিথ্যা দিলে প্রতিবাদ করতে হবে। একটা কথা বলতে পারবেন, আমার বেলাও করবেন, আমি কোন ফ্যাক্টস মিথ্যা দিলে প্রমাণ করব। আমরা শুনি শান্ত ভাই, প্রশান্ত আমরা শুনি নাজমা আপা কি বলে, আমরা শুনি। যে নাজমা আপা বলুন। মিথ্যা বলে বলে মুখস্থ করাবে। বাংলাদেশ এই যে আওয়ামী লীগের সরকার 16 বছর ক্ষমতায়, একবারও কি সেই দুর্নীতির টিকা কপালে লেগেছে? বিএনপির সময় করেছে, দুর্নীতি করেননি। দুর্নীতি করেছেন বিধায় আপনাদের কোকো রহমানের পাচারকৃত অর্থ এখনো সোনালী ব্যাংকে জমা আছে। দুর্নীতি করে তারেক জিয়া, আপনাদের যে দুর্নীতির বরপুত্র, যাকে কিনা কর্নেল অলি আহমেদ বই লিখে বলেছেন এবং বক্তৃতায় বলতেন যে মা এবং ব্যাটার লেজ হচ্ছে কুকুরের মতো, টানলেও সোজা হয় না, এরা দুর্নীতিতে বাংলাদেশটাকে ডুবিয়েছে। কর্নেল অলি আহমেদের বক্তব্য এটা দেখেন আপনারা। এবং তারা বই লিখেছে কি কি কারণে। মওদুদ সাহেব বই লিখেছে না আপনাদের, তা মওদুদ সাহেব তো বই লিখে গেছেন যে কি কি বিএনপি কি কি দুর্নীতি করেছে, তারেক রহমান কি কি করেছে, হাওয়া ভবন কি কি করেছে, মিস্টার 10-20% ওখানে বসে বসে সবকিছু করতো। বাংলাদেশে বিএনপির সময় বিএনপির গভর্নমেন্ট, খালেদা জিয়া ছিল প্রধানমন্ত্রী আর ওখানে প্যারালাল গভর্নমেন্ট ছিল, হাওয়া ভবন। কিন্তু নাজমা আপা সকল দিক থেকে জনগণকে বা দেশকে ভালো রাখবেন, এটাই তো ছিল আপনাদের নির্বাচনী ইশতেহার বা ঘোষণা। কিন্তু সেই চিত্র বা সার্বিক সেই মঙ্গলের জায়গাটা কি দেখতে পাচ্ছে সবাই? বিএনপির 662 কোটি টাকার বাজেটকে আমরা 7,79,000 টাকার বাজেটে এটা বাজেট করা হয়েছে এবং প্রতি বছরই এই বাজেট বেড়েছে, বাস্তবায়ন হয়েছে। ওই যে বলেন খেলাপি ঋণের কথা, বিএনপির আমলে যদি খেলাপি ঋণ ওই 662 কোটি টাকার মধ্যে খেলাপি ঋণ যদি যেই পরিমাণের কথা বললো, সেই পরিমাণে এখন বাজেটের যে আকার, এই টাকার ভ্যালুয়েশন, এটার উপরে সেটা কিন্তু কোনো কিছু নির্ভর করে না। আন্দাজি মানে মানুষকে একটা ভুল বোঝানোর জন্য এত কোটি টাকার খেলাপি ঋণ কোন সময় ছিল না খেলাপি ঋণ। তারেক জিয়ার ড্যান্ডি ডাইং এর কাছে তো এখনো মানুষ এখন তো ব্যাংক টাকা পায়, ড্যান্ডি ডাইংও তো খেলাপি ছিল। এবং ড্যান্ডি ডাইং বিএনপি ক্ষমতা থাকার সময়ে এই ড্যান্ডি ডাইং, তারেক রহমান এবং মামুন, তারা যেই ব্যাংকে যাকে বলতো তারাই লোন পেত এবং তারা এখন তো দেখেন সবাই লোন। বিএনপি যে বলে যে 16 বছর তো খেয়ে পড়ে বিএনপি ভালো আছে না, ব্যবসা বাণিজ্য করে চাকরি বাদা নিয়ে। এই যে মতিউর রহমান যিনি এখন ধরা পড়েছেন, এনবিআর এর যিনি সদস্য ছিলেন, এই মতিউর রহমানের ফুল ফ্যামিলি বিএনপির এখন নেতৃত্ব দিচ্ছে বিএনপির বরিশালের। তো সেই ফুল ফ্যামিলি, সেই বিএনপি, তার মানে মতিউর রহমান সেই ফ্যামিলির একজন, সে ভালো ছিল না। তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন নিয়ে তার ভাইদেরকে বিএনপি করার টাকা দিয়েছে, যোগান দিয়েছে। কিন্তু শোনা যায় যে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে ডক্টর মতিউর রহমানের অনেক ঘনিষ্ঠতা বা যোগাযোগ, এটি হলো ঘনিষ্ঠ। চাকরি করতো, চাকরি স্বভাবে, তার কাছে ফাইল ছিল, সবাই যাওয়া লাগতো, শুধু আওয়ামী লীগের কেন, বিএনপির নেতারাও সবাই, মানে যার কাছে যাওয়ার জন্য দরকার তার কাছে যেত। সে অন্যায় করেছে, অপরাধ করেছে, সে ধরা পড়েছে, যেভাবেই হোক সে ধরা পড়েছে। এবং ধরা পড়ার পরে তাকে আমরা শেল্টার দিচ্ছি কিনা। আপনারা দেখবেন যে পদ্মা সেতুর সময় আমাদের যে কল্পিত একটা দুর্নীতির কাহিনী বলা হয়েছিল, তখন এই যে কানাডার আদালতে এটা বিচার হয়েছিল, তখন বলেছিল না সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এই যে একটা মামলা। এবং আমাদের তখনকার মন্ত্রী উপদেষ্টা, তখনকার
মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল এবং তখনকার উপদেষ্টা দুদকের বারান্দায় গিয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য, সেক্রেটারিকে জেলে দেওয়া হয়েছিল। বিএনপি এমন কোনো কিছু করেছে? এই যে বলেন টুকু সাহেবের ছেলে নামে মামলা হয়েছে, বিএনপির সময় বিএনপির কোনো নেতার ছেলেকে কি ধরা হয়েছে? দর্শক কি বলে সেটা একটু শুনে আসি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি রাজবাড়ি থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, আমার প্রশ্ন নাজমা আপার কাছে, যে ছাগল কেলেঙ্কারী আমিনুল ইসলাম, ইনি যখন চাকরি করতেন, ইনার বিরুদ্ধে দুদকে 4 বার কিন্তু তদন্ত হয়, অভিযোগের প্রেক্ষিতে 4 বার তদন্ত হয়, 4 বারই তাকে ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়। এই যে এখন উনি এই ছাগল কেলেঙ্কারির জন্য যে হাজার হাজার কোটি টাকা ওনার ফুলের থেকে বাড়া আসছে এবং উনি বিদেশেও নাকি চলে গেছেন, তা এই দুদকের যে কর্মকর্তারা তদন্ত করে, অতীতে তদন্ত করে যে গ্রিন রিপোর্ট গুলো দিল, এই রিপোর্টের যে কর্মকর্তারা দুদকের দিল, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? আপনারা কি সরকার নেবেন না কে নেবে এর বিরুদ্ধে ব্যবস্থা? কি ব্যবস্থা নেওয়া হবে পরবর্তী নাজমা আপা, পরে আলোচনা আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনবো আমরা। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনি কিছু যোগ করতে চাচ্ছিলেন? আপনি কিছু আপনার আলোচনা সেটা শুনে এরপর আমি দুঃখ প্রকাশ করছি নাজমা আপার মধ্যে কথা বলার জন্য, কিন্তু আমি এটা পার্সোনালি এটা মিন করি, কেউ যদি সংখ্যা, তথ্য, ফ্যাক্টস নিয়ে কথা বলে এবং সেখানে যদি ভুল তথ্য দেয়, তাহলে অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করা আমাদের প্রত্যেকের দায়িত্ব, এমনকি সঞ্চালকেরও এটি দায়িত্ব আমি মনে করব। এই জন্য যে এই জন্য একটা মিথ্যা কথা বলতে বলতে মানুষের মাথায় ঢুকিয়ে মুখস্থ করিয়ে দিচ্ছেন যে বিএনপি বাংলাদেশকে প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে এবং বিএনপির আমলে 5 বার চ্যাম্পিয়ন হয়। এইটা একটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশ, আমি বলছি এবার, বাংলাদেশ প্রথম দুর্নীতিতে 1 নাম্বার হয় 2001 সালে। 2001 সালের জানুয়ারিতে যে রিপোর্টটি প্রকাশিত হয় সেটি আপনি জানেন, সেটা 2000 সালের রিপোর্ট। 2000 সালে বাংলাদেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। 2001 সালের যে রিপোর্টটা 2002 সালের জানুয়ারিতে প্রকাশ হয়, সেখানে 1 নম্বরে ছিল, সেখানে জুন পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তারপর 3 মাস ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই বছরটা বিএনপির উপর বর্তায় না, বিএনপি হলো 3 মাস ছিল। 2003, 4 এবং 5 এই 3 বছর বিএনপির আমলও দুর্নীতিতে 1 নম্বরে ছিল, কিন্তু স্কোর যেটা আওয়ামী লীগের সময় 2001 সালে ছিল 0.4, 10-এর মধ্যে, সেই স্কোর বিএনপি 1.3, 1.5 এবং 1.7 উন্নীত করে শেষ বছর এসে 2006 সালে দুর্নীতিতে তো তৃতীয় ছিল, স্কোর ছিল 2, যেটা 2008 সালে 111 সরকারের সময় 2.1 ছিল। অর্থাৎ বিএনপির আমলেও 3 বার 1 নম্বরে ছিল দুর্নীতিতে, তার দায় বিএনপিকে আপনি দেবেন এবং দায় নিতে হবে, তার স্কোরের উন্নতি করেছিল। কিন্তু আওয়ামী লীগ যে প্রথম চ্যাম্পিয়ন করেছিল দুর্নীতিতে এবং তাদের আমলে 2 বছর হয়েছে, সেই কথাটা স্বীকার করে নিয়ে এই সমালোচনাটা করতে হবে। ওরা সবার মাথার মধ্যে যখন তখন মিথ্যা কথা বলে ঢুকিয়ে দিবেন যে বিএনপি প্রথম চ্যাম্পিয়ন করে, 5 বার চ্যাম্পিয়ন করে, এই মিথ্যা তথ্য থেকে বেরিয়ে আসতে হবে এবং এইটা আমি আশা করব প্রত্যেকের এই প্রটেস্ট করতে হবে। দ্বিতীয় কথা, আপনি যে বক্তব্য দিলেন, পাল্টা কারো কথা থাকলে বক্তব্য থাকলে আমরা সেটা শুনবো। 4 বার হয়েছে, এই 3.5 বার না। আপনাকে ধন্যবাদ, আপনি অবশেষে স্বীকার করলেন বিএনপি 3.5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। 4 বছর 3 বছর 3 মাস, আপনি অর্ধেক কমিয়েছেন। 3 বছর আপনাকে ধন্যবাদ ভাই। তবে আমি বলছি এটা ভিন্ন প্রমাণ করে সেক অফ সিভিলিটি এরকম ভুল তথ্য দিলে আমি আমার পর্ব আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এইখানে যদিও সময় নষ্ট হচ্ছে, তবুও আমি বলি, এখনকার টক শোগুলা কাট করে ইউটিউবে ছাড়া হয়, যে যখন কথা বলো ওই অংশটাই ছাড়া হয় আলাদা করে, এবং সেই অংশটা শুনে মিথ্যা তথ্য মানুষের মাথায় গেঁথে দেয়। সুতরাং আমরা এই আলোচনাটি শুনবো। শান্ত ভাই, বিরতি শেষে আপনার কাছে আমরা ফিরবো এবং অন্যান্য সম্মানিত আলোচকদের আলোচনা আমরা শুনবো। তবে আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, আপনারা দেখছেন RR কাবেল নিবেদিত গোলটেবিল বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল। নিচে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত RR কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা, বলগাইন দুর্নীতি ও রাজনীতির দায়।
ডাক্তার শওকত হোসেন সায়ন্ত, যে আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে, যে আপনি দুর্নীতির প্রসঙ্গ বলছিলেন, কার আমলে কতবার চ্যাম্পিয়ন হয়েছে সেই তথ্য শুনলাম, পাশাপাশি দায়ের প্রসঙ্গ, শুধু সরকারের কি একক দায়? শুধু সরকার, তাদের পোষ্য এবং তাদের আশ্রিত ব্যবসায়ী, তাদের খয়ের খা অনুগত এবং তাদের অনৈতিক কাজে ব্যবহৃত আমলা, বিভিন্ন বাহিনী যাদেরকে করাপ্ট করেছে এই সরকার, এরা সবাই সম্মিলিতভাবে দায়ী। কিন্তু মূল দায়টা সরকারকে নিতে হবে, আওয়ামী লীগকে নিতে হবে, কারণ তারা এদেরকে করাপ্ট করেছে। অনৈতিক কাজ বলতে কি বোঝাচ্ছেন? এই যে দুর্নীতি কি একটা অনৈতিক কাজ না? এবং এটা করতে গিয়ে সরকার কেন এটা করেছে? গুম খুন ভোট চুরি ডাকাতি করে ক্ষমতায় থাকতে হচ্ছে এই সরকারকে। সেটা থাকতে গিয়ে স্টেট অ্যাপারেটাস বা রাষ্ট্রযন্ত্রগুলোকে যথেষ্ট ব্যবহার করতে হচ্ছে। এখন যাদেরকে এই অনৈতিক কাজে ব্যবহার করছে তাদেরকে শাসন করবার এখতিয়ার তো এই সরকারের নেই, বরং তারা মনে করছে যে এদের দুর্নীতি করতে দিয়ে উৎসাহিত করে তার রেকর্ড হাতে রাখলে ওদের দিয়ে এই 2 নাম্বারই করানো সম্ভব। ধন্যবাদ। শোনেন, একটা উদাহরণ দিয়ে শুরু করি। ওনাদের সময়ে একজন জ্বালানি উপদেষ্টা ছিলেন, ইনি নিজেকে নিজে দেশপ্রেমিক বলতেন, এমনকি বিএনপির মধ্যেও আর কেউ দেশপ্রেমিক নেই বলে উনি লিখেছেন একাধিকবার। উনি সিপিডি রহমান সোহান স্যার, দেবপ্রিয় ভট্টাচার্য, মোস্তাফিজুর রহমান প্রফেসর, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছিলেন গাড়িতে বসে মামলা দায়ের করে পিএসকে দিয়ে ঢাকা কোর্টে গিয়ে, নামেনও নাই গাড়ি থেকে, ক্ষমতার দাপট কাকে বলে। ওনাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছিলেন, এই দুর্নীতির রিপোর্ট করেছে, সামান্য রিপোর্ট করেছে। তা আজকে যেটা মিল্লাত ভাই বললেন, ইজ দেয়ার এনি প্রেস অ্যাডভাইস গভীর রাত্রে? এখন কি বলতে হয় যে হৃদরোগে মারা গেছে লিখতে হবে? ওই যে অপারেশন ক্লিন হার্ট 56 জন, যেখানে যুব দলের জেলার সেক্রেটারি, ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মামুন, তাদেরকে পর্যন্ত নৃশংসভাবে খুন করেছে আর বলেছে হৃদরোগে মারা গেছে লিখতে হবে? এগুলো তো নেই। সো প্রেস ইজ ইন্ডিপেন্ডেন্ট। আমরা বারবার বলছি, দেখুন আজকে আমাকে সূচক দিয়ে ঘায়াল করার চেষ্টা হয়, বদনাম করা হয়। আপনার একেবারে 23 সালের ফ্রিডম হাউস এবং ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের যে সর্বশেষ যে রিপোর্ট, সেখানেও তো আমি 2 সূচক এগিয়েছি। এখন এই থিঙ্ক ট্যাঙ্ক তো আর আমার থিঙ্ক ট্যাঙ্ক না। সূচকের আঘাতকে আপনারা ভয় পান পরে যাই, এবার সূচকের পরে আপনার অগ্রগতি নির্ধারিত হবে, সেখানে সেই সূচকের অগ্রগতি অথবা নিম্নগতি সেটাকে কি সরকার ভয় পায় না? আমি একটু আগেই বলেছি, যেহেতু সূচক দিয়ে আমাদেরকে বদনাম করে, তো আমার পক্ষে যে কথাগুলো আসছে, দেখুন এখানে ইন্টারেস্টিংলি যেটা ওনারা যেভাবে বলেন যে নির্বাচন ধ্বংস, কিচ্ছু নির্বাচনী ব্যবস্থায় যে সংবিধিবদ্ধ আপনার অ্যারেঞ্জমেন্টগুলো হয়েছে, এমনকি দুর্নীতি প্রতি রেসিস্ট্যান্ট শব্দটা ইউজ করেছে, তার প্রশংসা করা হয়েছে। যদি আপনাকে বিদেশি কোনো থিঙ্ক ট্যাঙ্কের উদ্ধৃতি দিয়ে আমার বদনাম করেন, আরও ভালো থিঙ্ক ট্যাঙ্ক যেগুলো আছে, ফ্রিডম হাউস, বোস্টন কনসাল্টিং গ্রুপ যখন বলে আমরা 1 ট্রিলিয়ন ইকোনমির দিকে জোর পয়ে আগাচ্ছি, তো সেটা আমি বলতে পারবো না। আরেকটা জিনিস দেখি, এটা তো আমি থিঙ্ক ট্যাঙ্কের কথা বললাম, 55 ভাগ মাছ বৃদ্ধি হয়েছে, 92 ভাগ ইলিশের বৃদ্ধি হয়েছে, ধান উৎপাদন বেড়েছে 45 ভাগ, আলু বেড়েছে 30 ভাগ, সবজি বেড়েছে 70 ভাগ, প্রাণীজ আমিষ বেড়েছে 60 ভাগ, গত 12 বছরে হয়েছে। ইটস নট দ্যাট আওয়ামী লীগস ক্রেডিট। এত কৃপণ হতে হবে? সমুদ্র সীমা জয় করার পর একটা ধন্যবাদ দিচ্ছে, 24 ঘন্টা পর প্রত্যাহার করেছিল, মনে আছে? ডাক্তার শান্ত বললেন যে বিএনপির সময় যে 5 বার যে দুর্নীতির খবর আসলো, প্রথম স্থান 3.5 ভাগ বলেছেন, সেটাই সেই 2 বারের ক্রেডিট অথবা দায় দায়িত্ব আওয়ামী লীগের। আপনি একমত কিনা? এটা মেনে নিতে চান? মেনে নেবেন? কেন আমাকে মেনে নিতে হবে? আমি চোর ধরলাম আর আপনি চোর ধরার জন্য আমারে দোষ দিচ্ছেন। আমি গৃহস্থ, আমার অবহেলা থাকতে পারে, আমার অবহেলা থাকতে পারে তৌহিদ। আমি এটা ঘুমানোর সময় হয়তো ঠিক মতো দেই নাই, জানলা বন্ধ করে নেই, তাই বলে চোরের দায় আর আমার ব্যর্থতা, আমি ঘুমিয়ে গেছি, এই দায় সমান হবে? আপনি বিএনপি একটি সমস্যা করছে। দেখেন, আমরা যখন আজকে সরকার যখন প্রাতিষ্ঠানিক বিভিন্ন জায়গাতে যারা ব্যক্তিগতভাবে এগুলো করেছেন তাদেরকে ধরছে, বিএনপি তখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে ধ্বংস করতে চায়। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, মনে আছে? যে তারা বলেছে পশ্চিমাদের উপর বিশ্বাস রাখতে হবে, এবং আমাদের সাথে তাদের কথা মিলে গেছে। আপনার কাছে আলোচনা ফিরছে, একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন। জি প্রিয় দর্শক, আমরা শুনছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে নাজমা আপা এবং ব্যারিস্টার দিলীপ বুড়ো ভাইয়ের কাছে, যে বেনজির আহমেদ কিভাবে 7টা পাসপোর্ট রাখলো? সে একজন এত সরকারি কর্মকর্তা হওয়ার পরও কেন 7টা পাসপোর্ট রাখলো? এবং সে যখন র্যাবের ডিজি, তখন তার পাসপোর্ট আটকে দেওয়া হয়েছিল, সে চাপ দিয়ে সেই পাসপোর্টে নিয়ে গেছিল। এইটা কি র্যাবের ডিজির জন্য কি এই সরকার আমলে আইন আলাদা? আর দ্বিতীয় হচ্ছে, আমাদের মাননীয় ডেপুটি স্পিকার
শামসুল হক টুকুর ছেলে মামলা থাকার পরেও কিভাবে ইমিগ্রেশন পার হলো, কিভাবে সে বিদেশ চলে গেল, এটা নাজমা আপা যদি আমার এই উত্তরটা দেয়। কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা সামান্য মামলা নিয়ে সে বিদেশ যেতে পারছিল চিকিৎসার জন্য, কিন্তু অসংখ্য ধন্যবাদ দর্শক। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। একটু প্রশান্ত দা আপনার কথা শেষ করে আমি নাজমা আপার কাছে ফিরছি। ধন্যবাদ। আমি যেটি বলছি যে রুহুল কবির রিজভী বিএনপির যুগ্ম সম্পাদক এবং মুখপাত্র, উনি তো ঘোষণা দিয়ে জামিন নিতে যান না, বিদেশে পালাননি, উনি দেশেই আছেন। বাট আমি এটাও মনে করি যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত, এবং তার কেউ যদি এই কাজ করে he should see or she should see the full force of law. I agree with you. কিন্তু জনাব রুহুল কবির রিজভীর ব্যাপারে আপনি নিন্দা জানান, আমিও নিন্দা জানাব। শোনেন, আরেকটি কথা দেখেন, আপনি যেটি শেষ করতে পারিনি, সেটি হচ্ছে আজকে যখন ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে, পৃথিবীতে তাই হয়, আজকে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে, কেউ জিজ্ঞেস করেছে? শাস্তিও হয়েছে। রিপাবলিকান পার্টি বিব্রত কিনা, হান্টার বাইডেনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে, ডেমোক্রেটিক পার্টিকে জিজ্ঞেস করতে হয় না। অভিযোগটি যখন সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি, নো, পৃষ্ঠপোষকতার তো প্রশ্নই ওঠে না। আমি তো এখানে আপত্তি, যেখানে সরকার ধরছে আপনি ধরার জন্য তাকে দোষ দিচ্ছেন। আগে ধরেননি কেন, পরে ধরছেন কেন? আপনারা তো কর্নেল আকবরের কথা মনে আছে, জাহাজমন্ত্রী, ডেনিশ রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে ঘুষের অভিযোগ করেছিল প্রকাশ্যে, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের ভূমিমন্ত্রী ছিলেন শামসুল ইসলাম, সিনিয়র নেতা বিএনপির, বলেননি যুগ্ম সচিবের উপরে ফাইল গেলে ওই বেটার কাছে চলে যায়, এগুলো বলেছেন তো। কর্নেল অলির কথা বললে তো ওনারা সহ্য করতে পারেন না, যা বলেছেন। শোনেন, এই কারণেই বলছি যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএনপি যুদ্ধ ঘোষণা করেছে, এর আগে সামরিক বাহিনীর বিরুদ্ধে করেছে, এখন বিএনপির যুদ্ধ সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের আন্দোলন কার বিরুদ্ধে? নৈতিক মেরুদণ্ড। একটু আগে হাবিব ভাই বললেন সবাই দুর্নীতিবাজ, এটা বিএনপিতেও হতে পারে, জন্মই হয়েছে ওইভাবে। শোনেন, সবাই দুর্নীতিবাজ কি করে হয়? আপনি দুর্নীতিবাজ, আমি উনি দুর্নীতিবাজ? শোনেন, ব্যক্তি দুর্নীতি করতে পারে, কিন্তু প্রতিষ্ঠানকে আপনারা ধ্বংস করে দিবেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সেরা মেধাবী দেশপ্রেমিক মানুষগুলোকে আপনারা বদনামি দিবেন, এবং কিভাবে দিচ্ছে দেখেন, বলে যে নির্বাচনের কারণে দুর্নীতি করছে। অসংখ্য ধন্যবাদ। নাজমা আক্তার, নাজমা আপা আসতে চাই। টেলিফোনে দুইজন দর্শকই কিন্তু আপনার কাছে দুটি প্রশ্ন রেখেছিলেন, যে পুলিশের সাবেক প্রধান তার 7টি পাসপোর্ট দুদক কিভাবে একজনকে ক্লিন সার্টিফিকেট অথবা ইমেজের সার্টিফিকেট দেয়, এই ব্যাপারে কি বলবেন? জি, বিদেশে বাংলাদেশের একজন কনভিক্টেড আসামি দুর্নীতিতে, অস্ত্র চোরাচালানে এবং 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি তারেক রহমান যদি পালিয়ে থাকতে পারে, তাহলে আবার বিএনপির, আমি বাংলাদেশের লিডিং পত্রিকার মধ্যে সবচেয়ে যে পত্রিকা নিয়ে আমরা সবসময় আলোচনা করি, সেই পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম প্রথম আলোতে গত সপ্তাহে, যে বিএনপির প্রায় 18 বা 22 জন সিনিয়র নেতা, তারা মামলার ভয়ে, মামলাতে হাজিরা না দিয়ে তারা পালিয়ে গেছে বিদেশে। সালাউদ্দিন সাহেব পালিয়ে বেড়াচ্ছেন। তা বিএনপির নেতারা যদি পালিয়ে যাওয়ার সুযোগ পায়, আর এখানে কয়েকজন দুর্নীতিবাজ যাদের নামে দুর্নীতির অভিযোগ আসছে, তারা 2-1 পালিয়ে গেলে বিএনপির এত গাত্রদাহ হবে কেন? পালিয়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই, তাদের নামে তো মামলা হয়নি। এই যে আপনি বেনজির সাহেবের কথা বলছেন, বেনজির সাহেবকে এখনো কোনো ওয়ারেন্ট ইস্যু হয়নি, কিন্তু বলা হচ্ছে যে আসলে পালিয়ে যাওয়ার থেকে পার করে দেওয়া হলো। কে পার করে দিল? বিএনপি কেউ কি আমরা পার করেছি? যারা যাবার তারা এইভাবেই যায়। বিএনপি যারা পালিয়েছে তাদেরকে আমরা পার করেছি। পুলিশ প্রধান যে দেশের বাইরে গেলেন, সাবেক পুলিশ প্রধান দেশের বাইরে যেতে পারে না, তার তো তখন যাওয়াতে বাধা ছিল না। সে যখন কনভিক্টেড হবেন, তাকে তখন আইনের কাছে সোপর্দ করতে হবে। প্রয়োজন হলে যেই দেশে থাকবেন সেই দেশে যদি বন্দি বিনিময়ের কোনো ব্যবস্থা থাকে, তাকে ওইভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। কিন্তু বাংলাদেশে তো অনেক আসামি, আমাদের 21শে আগস্ট গ্রেনেড হামলার আসামি, 10 ট্রাক অস্ত্র মামলার আসামি যে বিদেশে পলাতক অবস্থা, তাকেই তো আমরা আনতে পারছি না। তো অন্যান্য 2-4 জন সেই তাকে অনুসরণ করে যদি এরকম পালিয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব বিচারের সম্মুখীন করার। আবার এই বিপরীত আলোচনাটাও কিন্তু নাজমা আপা আছে, যারা 21শে গ্রেনেড হামলার আসামি অথবা ওই সময় যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোর আসামিদের যে দেশে আনা হচ্ছেন, এর পিছনে আবার একটা গোপন রাজনীতি আছে কিনা, সেই অভিযোগটাও কিন্তু কেউ করে থাকে। কে আনবে? তারা তো, আপনি তাহলে ইংল্যান্ডের যে তাদের সঙ্গে যে আমাদের চুক্তি, বা তারা এখানে ছাড়ছেন না, তা বাংলাদেশি পাসপোর্ট ওখানে সে করেছে, সারেন্ডার করেছে, সব কিছু মিলে একটা তো ওখানে সে আসছে না। তার মা এখানে অসুস্থ, তাকে দেখতে আসছে না। তাদের কর্মীরা মামলা খাচ্ছে, তাকে কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে মানুষ পোড়াও, গাড়ি ভাঙচুর করো, আর ওখানে বসে উনি স্কাইপে নির্দেশ দিচ্ছেন। উনি মানুষের, কর্মীদের পাশে না থেকে, দলের দুর্দশার পাশে না থেকে উনি ওখানে বসে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন। এখন আবার এই যে আশেপাশে এই আন্দোলন, সেই আন্দোলন হচ্ছে, বিএনপি আবার ওই যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়ার ব্যবস্থা করার চেষ্টা করছে, মনে করছে যে
অন্যরা একসময় যে কি ওই কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন, তখন বিএনপি ওই এসে ব্যানার ধরে দাঁড়াইছিল যে এই আন্দোলনকে সরকার পতনের আন্দোলন করতে হবে। তো ওনাদের সব বিএনপি এখন কোন আন্দোলনে আলু পোড়া দিচ্ছে, কোন আন্দোলন? না, এই যে এখন এই যে কোটা বিরোধী একটা আন্দোলন হচ্ছে, তারপরে শিক্ষকদের একটা পেনশন স্কিম নিয়ে প্রত্যয় নিয়ে যে বিষয়টা হচ্ছে, সেখানেও বিএনপিরা মনে করছে যে তারা এই সময় খালেদা জিয়ার মুক্তি বা বিদেশে পাঠানো। খালেদা জিয়া তো একজন মানে সাজাপ্রাপ্ত আসামি, তাকে সাময়িক সাজা মকুব করে তার বাড়িতে স্বাস্থ্যগত কারণে সিনিয়র সিটিজেন সাবেক প্রধানমন্ত্রী তাকে বাড়িতে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মানবিকতা দেখিয়েছেন তার ফ্যামিলির আবেদনের প্রেক্ষিতে। তো সেই ক্ষেত্রে তারা ওই যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা করোনাকালীন আগে আমাদের প্রবৃদ্ধি ছিল 7.88%, তখন তো কেউ প্রশংসা করেনি। জননেত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে যেই কোটি কোটি টাকার ওষুধ বাংলাদেশের মানুষকে ফ্রি বন্টন করলো, তাদের অন্যান্য উন্নত বিশ্বের চেয়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে প্রধানমন্ত্রী যে দক্ষতার পরিচয় দিয়েছেন, তো আমেরিকাতে, লন্ডনে, জার্মানিতে যেইভাবে মানুষ মারা গেছে করোনায়, আমাদের দেশে কিন্তু সেই তুলনায় অনেক কম ছিল, এবং ফ্রি ট্রিটমেন্ট বাংলাদেশকে দেওয়া হয়েছে। তো সেই সময় সে কোনো একটা সফলতার পিছনে ভ্যাকসিন প্রদানও বাংলাদেশে একটা ইতিবাচক একটা কোনো একটা সফলতা কি, হ্যাঁ ওইটাই বলেছি, কোনো একটা সফলতার ব্যাপারে কি কখনোই আপনি শুনেছেন যে বিএনপি একটা ধন্যবাদ দিয়েছে? পদ্মা সেতু বিরোধী অবস্থানে যারা থাকে তারা কি আসলে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ধন্যবাদ দেয় না? তারা এই সংস্কৃতি, তাদের আবার ভালো সংস্কৃতি চাওয়ার কি ইয়ে আছে, মানে কি বলবো, এটা নৈতিক অধিকার আছে। নৈতিক অধিকারের প্রশ্ন, অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব ভাই। নৈতিক অধিকারের প্রশ্ন, যে ভালো কিছু চাওয়ার প্রসঙ্গ অথবা ভুল ত্রুটি দৌড়ের ক্ষেত্রে নিজেদের আয়নায় নিজেদেরই চেহারা দেখতে বললেন আপনার যে বক্তব্য। ভালো কোনটা? সালমান রহমান টাকা ফেরত দিয়েছে, ভ্যাকসিনের জন্য টাকা নিল, যে ভ্যাকসিনের টাকা ফেরত দিয়েছে জাতি জানে? মার্কিন যুক্তরাষ্ট্র কত কোটি টাকা দিয়েছে বিনা পয়সায়, কত কোটি, এটা হিসাব করে বলতে হয় না? আমাদের ফেলেবুল দিলেই হয়ে গেল। যে দেশে একটা অক্সিজেন সিলিন্ডার হবে, মানুষ এই হাসপাতাল থেকে সেই হাসপাতালে দৌড়ায় মারা যায়, সেই দেশে বলে যে আমরা সাকসেসফুলি এটা করোনা নিয়ন্ত্রণ করছি। আরে আল্লাহর রহমত, দেশের প্রাকৃতিক পরিবেশ সবকিছু মিলায় আমরা সেখানে রক্ষা পেয়েছি। না, রেটিংটা তো আর বাংলাদেশ যদি এটা তো হু বলেছে, জাতিসংঘ বলেছে, এটা যদি ওই ইউরোপিয়ান বা আমেরিকার মতো হতো, বাংলাদেশের মানুষ একটা খুঁজে পাওয়া যেত না। প্রকৃতি রক্ষা করছে, আল্লাহ রক্ষা করছে, ওইদিকে সরকার ম্যানেজমেন্টের এখানে খুব একটা বেশি কৃতিত্ব নেই। আমি তো বারবার সেই সময় টকশোতে বলেছি, ভ্যাকসিন কিভাবে দাম নিয়েছে, হাসপাতালে কিভাবে দাম নিয়েছে, কিভাবে দাম নিয়েছে। অক্সিজেনের 1 ঘন্টা একদিনের জন্য বিল আসছে 50,000 60,000 টাকা আপনার আইসিইউর বিল আসছে। এই যে এরকম এক একটা করেছে। আর যে কথাটা বলা হচ্ছে, মানে আমার কাছে শুনে আশ্চর্য লাগে, এটা একটার ভিতরে একটা ঢুকায় যায়। আরে রিজভী আহমেদ তো হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠি ফাটি ঘোরে, সে গাড়ি ভাঙতে পারে? তার নামে গাড়ি ভাঙার মামলা রিজভী আহমেদ, আর কোথায় কোটি কোটি টাকা চুরি করার টাকা এক করছে। আমার ছোট বোন নাজমা বাবা কি সুন্দর করে বললেন যে বিএনপির বহু নেতা পালিয়ে গেছে। কোন নেতা পালিয়ে, নাম বলুক একটা। আমাদের স্থায়ী কমিটির ইকবাল হাসান টুকু স্থায়ী কমিটির সদস্য, তার এই জামিন দিবে না ভেবে তার আগেই চলে গেছে। ভাবনা কৃষক দলের প্রধানমন্ত্রী ছিল ইফতার পার্টিতে, সে আসে না আব্দুল আল মিন্টুকে নিয়ে। আব্দুল আল মিন্টু হাবিব টুকু ভাই ছিল, আসে না কেন? টুকু মাদার রায় হবে তো, টুকু জানে যে তাকে সাজা দিয়ে দেবে, সে আসেনি, তখন সে জামিনে ছিল। তো এই যে সব অসত্য তথ্য। আরেকটা যে কথা বলা, আরেকটা কথা যেটা বললো যে এই যে বিএনপির সময় 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়া হাউস তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র সাজিয়েছিল। তার কারণে কোনো পত্রিকার সাংবাদিকের উপর চড়াও হয় নাই, কোনো সাংবাদিককে অ্যারেস্টও করে নাই, কোনো মিডিয়া হাউস বন্ধ হয়নি। এটা বাস্তব, সে সময় করেছে না? তারেক রহমান তাদের ডেকে বলেছে, হ্যাঁ আপনারা করেন, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনারা করেন। আর এইভাবে বলেছে। এই যে টকশোর কথা বলে, তিনি দেশে আসেন না কেন? আওয়ামী লীগের একটা বড় প্রশ্ন যে তারেক রহমান দেশে আসেন না, আসবে কি করে? টিকিট কাটার পয়সা নাই। আজকে আমি বলি, শোনেন, আজকে আমি বলি, আমার তোমাকে বলা ঠিক নেই, তা বলি, আজকে প্রধানমন্ত্রী এত বছর পরে দেশে আসলেন কেন? তার দিকে মামলা ছিল। 75-এর নৃশংস ঘটনার পরের দিন উনি কেন আসলেন না? 3 বছর পর আসেন না কেন? 4 বছর পরে আসলেন কেন? কেন? মন্ত্রীতে মামলা ছিল। আর তারেক রহমানকে নামে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। 1000 মাইল ডিফারেন্স। তারেক রহমানকে এনে নাসিরউদ্দিন পিন্টুকে জেলখানা মেরে, মামলাটা হয়েছে কি আওয়ামী লীগের আমলে না অন 11-এর সময়? কোনটা?
তারেক রহমানের বিরুদ্ধে মামলা? তারেক রহমানের বিরুদ্ধে অনির্বাচনের সময় হয়েছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নিয়ে 15টা মামলা হয়েছে। 15টা মামলা হয়েছে। ম্যাডাম খালেদা জিয়ার কথা থেকে আমি আজকে বলে যাচ্ছি, এই জন্য একবার সাজাতে খেটে আসলাম 5 মাস। আবারও বলছি, গ্রেনেড হামলা মামলাটা আওয়ামী লীগের সময় নতুন আবুল কালাম এখন যেটা করছে, আগে ছিল না তারেক রহমানের নাম। এবং ম্যাডাম খালেদা জিয়ার নামে এই যে কলঙ্ক দেওয়া হচ্ছে, যদি ম্যাডাম খালেদা জিয়া যদি এখানে একটা টাকা চোখ দিয়ে তাকিয়ে দেখে বা ছুঁয়ে দেখে, আমি বলেছিলাম আমার গর্দান দিয়ে দেবো, এক ইলেকট্রিক করে কেটে নিয়ে যান, কোনো রকমের তার স্বাক্ষর কোথাও নাই। এবং সবচেয়ে মজার ব্যাপার কি, অ্যাকাউন্টটা যখন করেছে টাকা তো আর এটিএমকেও দেয় নেই, বাংলাদেশ গভর্নমেন্টকেও দেয়নি, কোনো গভর্নমেন্টও দেয়নি। কুয়েতের আমির জিয়া রহমানের স্মৃতি রক্ষা করার জন্য প্রক্রিয়াগত অনৈতিকতার যে প্রশ্ন বা যে অভিযোগ, আমার কথায় আসেন। জি বলুন। আমাকে শাস্তি দিল কেন? আমি গাড়ি পোড়াতে গিয়েছি না, গাড়ির নাম্বার আছে না, নাম্বার প্লেট আছে, আমাকে শাস্তি দিল কেন? কেন শাস্তি দিল? হাবিব ভাই, আমার নামে 37টা মামলা ছিল কেন? মামলা থাকে, বিএনপি আমার নামে 37টা মামলা দিয়েছিল, গাড়ি ভাঙচুরের, গাড়ি পোড়ানো। হ্যাঁ, মামলা তো আপনি আমার বিরুদ্ধে, আমি আরে বাবারে হাবিবুল নবী নারী সংগঠনের হেড ছিলাম, হাবিবুল নবী প্রতিটা হরতালে আপনারা আমাদের বিরুদ্ধে মামলা দিতেন। আমার নামে যদি 37টা মামলা থাকে, আমি জেল খেটেছি না হাবিব ভাই? আমি জেল খেটেছি না? আসলে তো বোঝে না। মুনতাসির মামুন স্যারের বিরুদ্ধে বোমা মামলা, বাবারে মামলা করে সাবের হোসেন চৌধুরীর নামে প্লেট চুরির মামলা দিবেন না? আরে মামলা দিতে সাজা তো দেয়নি, প্রধানের নামে ঘড়ি চুরির মামলা দিবেন না? সাজা তো দেয়নি। ও মামলা দেন, সাজা তো দেয়নি, সময় পাননি, সময় পাননি। তাহলে কি মামলা দিয়ে ভয় রাখতে চেয়েছেন? জি হাবিব ভাই, আরো আলোচনা, আপনার কাছে আরো আলোচনা শুনবো। আমার কাছে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। আমি আজকে বলে যাচ্ছে, ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান, জিয়া রহমান অরফানেজ ট্রাস্ট থেকে যদি 1 টাকা খেয়ে থাকেন, ধরে থাকেন, আমি তো বললাম আমার সিদ্ধান্ত, আর যদি কেউ প্রমাণ করতে না পারেন, তাহলে ভবিষ্যতে তাদের জন্য হুমকি দিচ্ছে না, এই দেশের সাধারণ মানুষ ধরে জিব্বা কেটে নেবে। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাত। আসলে আমি যখন বিএনপির কথা শুনি আমার যেন কেমন মনে হয়, তাদের নেত্রী অবশ্যই তার পক্ষে কথা বলবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তার যাতে ভালো হয় তারা সেটা চাইবে, তাতেও কোনো আমার আপত্তি নেই। আমার আপত্তিটা হলো ওইখানেই, যে দলটি তার নেত্রীকে আইনগত রক্ষা করার জন্য সর্বোচ্চ আদালতে এখন পর্যন্ত যায়নি। বিএনপি যদি মনে করে থাকে বা বিএনপি বেগম খালেদা যদি কোনো অপরাধ করে না থাকেন, তাহলে তার সৎ সাহস নিয়ে তার উচ্চ আদালতে যাওয়ার কথা ছিল। কিন্তু আইনি লড়াই তো করেছে বিএনপি, আইনি লড়াই করেছে একটা লেভেল পর্যন্ত, এবং আইনি লড়াইয়ে 10টি বছর আইনি লড়াই হয়েছে, এবং যতভাবে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, প্রমাণ থাকার কারণে তার শাস্তি হয়েছে, পরবর্তীকালে শাস্তি বেড়েছে, এবং এরপরে বিএনপির কোনো আইনজীবী আজকে পর্যন্ত কোর্টের দরজায় পা দেয়নি তাকে মুক্ত করার জন্য, কিংবা অ্যাটলিস্ট আইনগত যুদ্ধ করার জন্য। এই দায়িত্ব বিএনপিকে নিতে হবে, এবং যতদিন বিএনপি থাকবে ততদিন এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। আরেকটা কথা বলি, এইটা তো এ পর্যন্ত প্রমাণিত হয়েছে। মিলাদ ভাই, এখানে একটু যুক্ত করুন আপনার আলোচনা। সেটা হচ্ছে, আপনারা বলছেন যে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। কি রাজনীতি করছে বিএনপি? প্রথমত, বিএনপির রাজনীতি করার জন্য, যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার জন্য কয়েকটা জিনিস থাকে। একটা হচ্ছে তারা রাজনীতি করবে জনগণের স্বার্থে, জনগণের পক্ষে কথা বলবে এবং তাই নিয়ে আন্দোলন করে তুলবে। বিএনপির পক্ষে এটা কখনো শুরু করা সম্ভব হচ্ছে না। তারা মনে করেছে জনগণের একটা সহানুভূতি কোনোভাবে পাওয়া সম্ভব কিনা একজন বয়স্ক মানুষকে নিয়ে রাজনীতি করার জন্য, সেইটা যেহেতু প্রথমটি তাদের নেই, দ্বিতীয়টি তারা নিয়ে অস্থির হয়ে আছে, এবং তাতেও তারা খুব সফলতা পাবে না। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, একটি মামলা তো প্রমাণিত হয়েছে, কিন্তু তিনি নিজেই তো প্রমাণ করেছেন তিনি এবং তার অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেছেন। এটা নিয়ে তো কেউ অস্বীকার করতে পারবেন না। এখন আসি মামলার ব্যাপারে। বলেছেন যে জননেত্রী শেখ হাসিনা কেন ৭৫ পরবর্তীতে ৬টি বছর দেশে আসেননি বা আসতে পারেননি, কারণ ওই সময়ের সামরিক সরকার তার পাসপোর্ট রিনিউ করেনি, তার বোনের পাসপোর্ট রিনিউ করেনি, এবং তাকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছে, এই জন্যই তারা আসতে পারেননি। আর ভ্যাকসিন নিয়ে কথা বলছেন, যেহেতু ডাক্তার মানুষ, ভ্যাকসিন নিয়ে একটু কথা বলতেই হবে। বাংলাদেশে আমরা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করতেই পারি, তাদের যে মৃত্যুর সংখ্যা আর বাংলাদেশের যে মৃত্যুর সংখ্যা, বাংলাদেশের মানুষকে কিন্তু কবর দেওয়ার জন্য কবরের জায়গার কোনো অভাব হয়নি। এত মাত্র ৩০,০০০ লোক মারা গেছে, প্রত্যেকটি মৃত্যু দুঃখজনক। পার্শ্ববর্তী ভারত কিংবা নেপাল কিংবা ভুটানে লাখ লাখ লোক মারা গেছে, ভারতে হাজার হাজার লোক মারা গেছে, ভুটান এবং নেপালে। কারণ কি? বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার মতো ভ্যাকসিনেশন 86% কভার করেছে বাংলা, পৃথিবীর মধ্যে মাত্র 4টি বা 5টি দেশ। আবার করোনা নিয়ে যে দুর্নীতি বা হয়েছে, অনিয়ম হয়েছে, সে কথা সুযোগ সুবিধা হলে সর্বত্রই দুর্নীতি হয়, করোনা নিয়ে কিছু দুর্নীতি হয়নি, আমি তো অস্বীকার করছি না, কিন্তু এইটা কখনোই অস্বীকার করা যাবে না যে ফার্স্ট টাইম ভ্যাকসিনেশন 86%, সেকেন্ড টাইম 79%। পৃথিবীর ইতিহাসে আপনারা যে মোবাইলে দেখেন না, দেখেন আমার কথা চেক করে দেখেন, পৃথিবীর 6 নম্বর অথবা 5 নম্বর দেশ করতে পেরেছে, উন্নত দেশগুলো করতে পারেনি। আরেকটি কথা,
প্রাইস নিয়ে কথা উঠতে পারে। হ্যাঁ, সিরাম ইনস্টিটিউট এখন পর্যন্ত বাংলাদেশে টাকা দেয়নি, এ কথা সত্য। কিন্তু সাথে সাথে ও কথা সত্য 8টি থেকে 9টি ভ্যাকসিন বেরিয়েছিল, কতগুলোকে WHO রিকগনিশন দিয়েছিল, কতগুলোকে WHO রিকগনিশন দেয়নি। সেই রিকগনিশন যে সমস্তগুলো পায়নি সেগুলোর দাম কম ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু যেগুলো রিকগনিশন ছিল, বাংলাদেশ সরকারের অর্থায়নে এই ভ্যাকসিন এনে বাংলাদেশের মানুষকে দিয়েছে। এই জন্যই বাংলাদেশের মানুষ আজও ভালো আছে এবং সেই সময় তাদেরকে আল্লাহর রহমতে মৃত্যুবরণ করতে হয়নি। সেটা নিয়ে আমরা সমালোচনা সবকিছু নিয়েই করি, যে কোনো সময় করতে পারি। মানে এই জায়গাতে আরেকটু শুনতে চাই অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ, সেটি হচ্ছে যে পদ্মা সেতুর ক্ষেত্রে চ্যালেঞ্জ, বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু করা সম্ভব হলো। ভ্যাকসিনের প্রসঙ্গে টিকা প্রদান কিংবা একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যেভাবেই আমরা দেখি বিরোধী মহল থেকে আলোচনা সমালোচনা থাকলেও সেটি একটা সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। দুর্নীতির প্রসঙ্গে পিছিয়ে যাওয়া হচ্ছে কেন? দুর্নীতির প্রসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হচ্ছে, এটাই বিএনপির গাত্রদাহ। কারণ কখন কি, আমি তো শুনেছি যে সালাউদ্দিন কাদের চৌধুরীর 8,000 কোটি টাকা সিঙ্গাপুরের ব্যাংকে আছে। জি, তার আত্মীয় স্বজন ছেলেমেয়েরা সেটা দাবি করছে না, কারণ একটি দাবি করলে এই দুর্নীতির দায় তাদের নিতে হবে এবং সরকারের যেহেতু তারা নেই, তারা দুর্নীতি করে পার পাবে না। দুর্নীতি প্রত্যেকটি সরকারের সময়, আমাদের সরকারের সময়, আমি প্রথমেই বলেছি আমাদের সরকারের সময় যে হচ্ছে না, তবে দুর্নীতিকে বিচারের আওতায় আনা হচ্ছে। আপনাকে একটা কথা বলি, এ পর্যন্ত 27 জন আইজিপি ছিলেন বাংলাদেশের ইতিহাসে, তার মধ্যে আওয়ামী লীগের সময় 7-8 জন ছিলেন, তাদের মধ্যে একজন দুর্নীতি করেছে, তাকে আইনের আওতায় আনা হয়েছে। বিএনপিরও 11-12 বছর বা 14 বছর 15 বছর বা 17 বছর যদি পুরোটার সময়, তাদের সময় কোনো দুর্নীতি হয়নি, কিছুই করে নেই কেউ। কাকে আইনের আওতায় আনা হয়েছে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ। তার সাথে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সেটি হচ্ছে যে দায় মুক্তির প্রসঙ্গ, পৃষ্ঠপোষকতা, দোষারোপ কিংবা যাদের বিরুদ্ধে অভিযোগ সেই মহলের ক্ষেত্রে তদন্ত বা ব্যবস্থা নিতে গেলেও আবার ঊর্ধ্বতনের অনুমতির যে প্রসঙ্গ, এই সব কিছুকে আসলে দুর্নীতি, ভিতরে দুর্নীতির প্রতি যে একটা আগ্রহ বাড়িয়ে দেওয়া বা পরিবেশের দিকে ঠেলে দেয় কিনা? দেখুন, আর্গুমেন্টটা খুব ইন্টারেস্টিং ছিল যে কম দুর্নীতিবাজ, এটা একটা প্রতিযোগিতা ছিল। আপনারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন, আমরা 2 বার রানার্স আপ হয়েছি, চ্যাম্পিয়ন হইনি। এইটার উপর কি দেশের স্বার্থ নির্ভর করে? আমার বিরুদ্ধে 67 মামলা হয়েছে, আপনার বিরুদ্ধে একটা কম হয়েছে। ক্রাইসিসটা তো আছে, দুর্নীতি নাই এটা তো কেউ বলছে না, সেটা কিন্তু কেউ বলতে পারবো না। এখন বিদ্যুৎ ক্ষেত্রে 2010 সালে ইনডেমনিটি একটা আইন করা হয়েছে। ওখানে বলা ছিল টেম্পোরারি একটা আইন হবে 3 বছরের জন্য, 3 বছরের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, আইনটা ল্যাপস হয়ে যাবে। ওই আইনটা 24 সাল পর্যন্ত এখনও বহাল তবিয়তে আছে। এখনও মিল্লাত ভাই বললেন রাস্তাঘাট হয়েছে, অবশ্যই হয়েছে, কোনো সন্দেহ নেই। একটি নির্বাচনী এলাকায় গড়ে যদি 100 কোটি টাকার রাস্তা হয়ে থাকে 1 বছরে সর্বোচ্চ, এটাই তো হয়, এলজিডি এর বেশি তো করতে পারে না, তাহলে 1 বছরে 30,000 কোটি টাকার রাস্তা হয়েছে সারা বাংলাদেশে। 5 বছরে 1.5 লক্ষ কোটি টাকার রাস্তা হয়েছে। ক্যাপাসিটি চার্জই তো দিয়েছি আমরা গত 10 বছর, 5 বছরে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এক রামপাল প্রজেক্টই তো আমাদের গিয়েছে 1 লক্ষ কোটি টাকা। রামপাল প্রজেক্টে বিদ্যুৎ উৎপাদন হবে, কম খরচে হবে, এটা দেশের সাথে কাজে লাগতে পারে। বিদ্যুৎ দিয়ে আপনি কি করবেন এখন? আমাদের কি এই মুহূর্তে ম্যাসিভ বিদ্যুৎ ঘাটতি আছে? রামপালের যে বিদ্যুৎ উৎপাদন ফুল প্রোডাকশন যখন হবে, সেই প্রোডাকশন বিদ্যুৎ দিয়ে আমি কী করবো? বঙ্গোপসাগরে ফেলে দিব। কারণ ওইটাকে চ্যানেলাইজ করার মতো ইন্ডাস্ট্রিয়াল ব্যাকআপ গ্রোথ আমাদের নাই। মানুষের সাথে টাকা নেই যে ইন্ডাস্ট্রি করবে, সেই ইন্ডাস্ট্রিতে ওই বিদ্যুৎটা নিবে। এই অ্যাসেসমেন্টটা করা হয়নি। করা হলে এখন এই টাকার কিস্তি যখন চাবের আসিয়া, তখন কিস্তি দিতে হবে অথবা কম্প্রোমাইজ করতে হবে। উড়োজাহাজ, এয়ারলাইন্স, এই জায়গাতে শামীম হায়দার পাটোয়ারি একটু বোঝার চেষ্টা করি যে সরকার বলছে বিদ্যুতের কোনো ঘাটতি নাই, অতীতে অন্ধকারে ছিল, এখন সবাই একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে আছে, কিন্তু আপনারা বলছেন যে সারা দেশে তীব্র লোডশেডিং এর একটা অভিযোগ করছেন আপনারা। আমরা তো মিলাতে পারছি না দুটি। সরকার বিদ্যুৎ দিয়েছে, কোনো সন্দেহ নেই, বিদ্যুৎ বাড়িয়েছে, কোনো সন্দেহ নেই। অ্যাট দ্য কস্ট অফ হোয়াট? হিউজ অ্যামাউন্ট অফ কম্পেনসেশন, ক্যাপাসিটি চার্জ, লোন, টাকা পয়সা, রামপাল সব মিলিয়ে। তা আপনি যদি ওই পরিমাণ টাকা লাগতো, সেই পরিমাণ টাকায় আসলে জনগণের উন্নয়ন অনেক কিছু আমরা করতে পারতাম। এই কনসালটেশনটা হয়নি। পদ্মা সেতু অসম্ভব সুন্দর লাগে গেলে, আমি প্রাউড ফিল করি, কিন্তু পদ্মা সেতু টাকা কি উঠবে? মানে ইটস ওকে, ওর উপরে যে রেল সেতু করা হচ্ছে 60,000 কোটি টাকা, এ টাকা কি উঠবে? এই টাকা দিয়ে কি অন্য কিছু করা যেত না, যেটা দেশের দ্রুত উন্নতি হবে? উড়োজাহাজের এয়ারলাইন্স কোম্পানির বিল দিতে পারছে না। দ্রুত উন্নতির সাথে তো যোগাযোগের একটা গভীর সম্পর্ক আছে, সেখানে পিক অ্যান্ড চুজের ব্যাপার আছে, কোন যোগাযোগ করলে কত দ্রুত হবে, সেই সিদ্ধান্তটা আলোচনার মাধ্যমে হতে পারত। এয়ারলাইন্স কোম্পানি তার টাকা পাচ্ছে না, বাংলাদেশে এয়ারলাইন্স টিকিট পার্শ্ববর্তী ভারতের থেকে বেশি,
আপনি একই টিকিট ভারত থেকে কাটবেন, একই টিকিট বাংলাদেশ থেকে কাটবেন, দেখবেন 10 থেকে 15,000 টাকা ডিফারেন্স। আমি নিজে দেখেছি, শুধুমাত্র এই কারণে। তাহলে বাংলাদেশের ক্রেডিট স্কোর গ্লোবালি কোথায় যাচ্ছে? যদিও সামাল দিয়েছে সরকার, সত্য 1-1.5 বছর কঠোর হস্তে সামাল দিয়েছে, এবং আমি এটা বলবো মাননীয় প্রধানমন্ত্রী ক্রাইসিস পিরিয়ডে অসম্ভব লিডারশিপ দেখাতে পারেন। কোভিডও দেখিয়েছেন, ইকোনমি দেখিয়েছেন। এই সামাল দিচ্ছেন সেটা আপনি যেমন বলছেন, সেই সামাল দেওয়া পরিস্থিতির মধ্যে বিএনপি কিন্তু সামনের দিনগুলোতে একটা অন্ধকার দেখছেন। আপনারাও কি একই রকম অন্ধকার দেখেন? কিন্তু অর্থনীতি সামাল দিয়ে একটা ফল ঠেকানো, ফলটাকে ডেফার করা আর ফল ঠেকানো এক জিনিস না। ফলটাকে আলটিমেটলি ঠেকানো যাবে, আমি কিন্তু ডাউটফুল ফল ঠেকানো যাবে না। অঙ্ক তা বলে না, অঙ্ক বলে বাংলাদেশে একটা ধপাস হবে, সেটাকে টেনে হিস্ট্রে 1.5 বছর সরকার প্রলং করেছে, কিন্তু একসময় হয়তো বা পারবে না, আবার হয়তো পারতেও পারে যদি গ্লোবাল ইকোনমি খুব দ্রুত চেঞ্জ হয়। এর সাথে বিএনপির আন্দোলন, আমি আসছি, এর সাথে যদি বিএনপির আন্দোলন যোগ হয়, বিএনপি তো একটা আন্দোলন করবেই। বিএনপি তো ভোট বর্জন ঘরে বসে থাকার জন্য করেনি, আন্দোলনের প্ল্যান নিয়েই করেছে। এখন আজিজ এবং বেনজির দিয়ে যে প্রবলেমটা হইতে পারে সরকারের, ভবিষ্যৎ আইজি, ভবিষ্যৎ বিজিবির প্রধানরা ভাবতে পারে বিএনপিকে কঠোর হস্তে দমন করে আমি কেন আরেকটা বেনজিরের নজির সৃষ্টি করব, আমি কেন আরেকটা আজিজের সৃষ্টি করব। ঠিক সেই জায়গায় সরকারের মানে টাইরান লেভেল দেখলে, অথরিটিয়ান লেভেল দেখলে সরকারের একটা বিশাল ক্ষতি হয়তো বা হয়ে গেছে। জি, আমাদের পার্টির অসংখ্য ধন্যবাদ। বেস্ট প্রশান্ত বসুন বড়, কি বলবেন? জি ধন্যবাদ। কোভিড রেসপন্সে আমরা পৃথিবীর প্রথম 5টি দেশের মধ্যে, অ্যান্ড ইকুইভ্যালেন্ট টু জাপান এবং আমরা সমান। আরেকটি কথা, ভ্যাকসিনের দাম নিয়ে কথা বলেছেন তো, আমার মনে আছে পরিষ্কার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন মানুষের প্রাণ বাঁচানোর জন্য যত টাকা লাগবে খরচ করো। অন্য দেশগুলো তাদের নাগরিকদের জীবন নিয়ে পরোয়া করে নাই, টাকা ছিল না, আমার ছিল, আমি খরচ করেছি। 4.25 কোটি মানুষকে খাবার দেওয়া হয়েছে কোভিড রেসপন্স। ভারতের মতো দেশে লাশ জায়গার দাফন করার জায়গা পায় নাই, নদীতে ভাসিয়ে দিয়েছে, মনে নাই আমাদের? আজকে লক্ষ্য করে দেখবেন সেই কোভিড রেসপন্সের মধ্যেও এমনকি IMF এর যে প্রেস বিজ্ঞপ্তি, সেখানেও আপনি দেখবেন তার স্বীকৃতি আছে যে কোভিড অভিঘাত মোকাবেলা করে জোর কদমে যখন আগাচ্ছে অর্থনীতি তখন ধাক্কা খেলো। এটা ওনাদের প্রেস রিলিজের বাংলা ভার্সন। ন্যাচারাল প্রতিরক্ষা হিসাবেই দেখছেন কোনটা? হাবিব ভাই, যে সরকারের যে কোভিডের তো ওই ন্যাচারের মধ্যে আওয়ামী লীগ নাই, আমরা নাই, আপনি আমি নেচার না, আমরা কি রোবট নাকি AI বানিয়েছে আমাদের? প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কি AI? শি প্রুভ দ্য লিডারশিপ। একটা কথা বলা হয়, Awami League is defined not by the challenges but the response that it does make to challenges. গণভবন সম্পর্কে কথা একটা বলা হতো যে বাংলাদেশের একটি বাড়ি কোভিডের সময় কোনোদিন ঘুমায়নি, গণভবন নেভার স্লিপস। উনি সার্বক্ষণিকভাবে তদারকি, ওইটাকে কমান্ড সেন্টার করেছিলেন। আজকে আপনি লক্ষ্য করেছেন সমস্ত ইন্ডিকেশনে, মেট্রিক্সে, বেঞ্চমার্কে কোভিড রেসপন্সে বাংলাদেশ কি হয়েছে? পৃথিবীর প্রথম 10টি দেশের মধ্যে 5ম হয়েছে। একটা জিনিস শেষ করি, আপনি বলেছেন বিএনপি কিভাবে রাজনীতি করে। বেগম জিয়া সুস্থ থাকলে বিএনপি অসুস্থ হয়ে পড়ে, এটাই ওনারা রাজনীতি করে। 2018 ফেব্রুয়ারিতে উনি জেলে গেলেন, বুঝতে পারলাম না। আপনি বলেছেন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি, আপনারা বলছেন যে বিএনপির বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করে, উনি জেলে গেলেন। 8 ডিসেম্বরে নির্বাচন হলো, আপনি কি শুনেছেন 1 ঘন্টার জন্য বিএনপি বলেছে বেগম জিয়ার মুক্তি দিতে হবে, নালে নির্বাচনে যাব না? লক্ষ্য করে দেখবেন কিন্তু কি বলেছে, আদালতে যাব, সরকারের কাছে কেন যাব? তো এখন কেন সরকারের কাছে গেলেন এবং মুক্তি নিলেন? আবারও বলছে সরকার যেন মুক্তি দেয়। বিএনপি বেগম মানে বিএনপির ডিফ্যাক্টো সুপ্রিমো তার মার সাথেও বন্ডামি করেছে, প্রতারণা করেছে। আপনি জানেন, আমরা সবাই জানি নির্বাচনের আগে নানা ধরনের দর কষাকষি হয়। 1 ঘন্টা 1 সেকেন্ড ওনারা বলেছেন বেগম জিয়ার মুক্তি দেন, না হলে 18 নির্বাচনে যাব না। সময় পেলে আরো শুনবো ডাক্তার শাকাত হোসেন শান্ত। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাদের নিজেরা, আগেও বলেছি, তাদের পোষ্য আশ্রিত আমলা বাহিনীর কিছু সদস্য সহ তাদের অনুগত ব্যবসায়ী সবাইকে এমন পর্যায়ে নিয়ে গেছে, তারা নজিরবিহীনভাবে তাদের ওই অনুগত প্রতি ঘরে ঘরে এক একটা বেনজির তৈরি করেছে। এইটা হলো বাংলাদেশ। ক্যাসিনো যখন অভিযান শুরু হয়, দেখা গেল ইনু পিনুর ঘরে 1000 কোটি টাকা পাওয়া যাচ্ছে, বস্তা বস্তা টাকা। তখন দেখলো যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ওই কেরানিরে ধরলো 1000 কোটি টাকা বের হয়ে যায়। তখন এক পর্যায়ে গিয়ে সেই অভিযান কেন বন্ধ হয়ে গেল? কারণ এই কেরানিরে ধরলে 1000 কোটি টাকা বেরোলে তার বসের কত 1000 কোটি টাকা বেরোবে। ঠিক এখনো এই যে দুর্নীতিকে গুটি করে 2-4টা যা ধরা পড়েছে, এটা আওয়ামী দুর্নীতি স্কুলের ছোটখাটো ছাত্র,
ছাত্রদের পরিমাণ যদি এই হয় তাহলে তাদের শিক্ষকরা ওই ক্ষমতার গদিচ্যুত হলে তাদের কত হাজার মিলিয়ন দুর্নীতির আবার ছাত্র শিক্ষকের প্রসঙ্গও আছে। হ্যাঁ আছে, ওনারা তো বানাইছেন, যারা শিক্ষা দিয়ে দুর্নীতিবাজ বানাইছেন অবশ্যই তারা শিক্ষক। এরপরে যদি আওয়ামী লীগ যদি মনে করে যে দুর্নীতি তারা করে নাই, বারবার চাওয়ার পরে বেগমপাড়ায় কারা ইনভেস্ট করছে বেগমপাড়া বানিয়েছে তালিকাটা দেয় না কেন? যে বিএনপি করেছে, জামাত করেছে, জাতীয় পার্টি করেছে, আমরা করি নাই। সেকেন্ড হোম করেছে, সেই হিসাব দেয় না কেন? সুইস ব্যাংক কারা টাকা জমায় দেয় না কেন? বলে যে ও দেওয়ার বিধান নাই। সুইস অ্যাম্বাসেডর বলে আমাদের কাছে চাই নেই সরকার কোনোদিন, স্টেটমেন্ট করে দিয়েছে। এই যে বিদেশে টাকা পাচার, আপনার গ্লোবাল ইন্টিগ্রাল ফাইন্যান্স যারা বলছে যে ৮০,০০০ কোটি টাকা বছরে পাচার হয়, এই যে ঋণ খেলাপির কথা বললাম, সমস্ত কিছু তো তারাই। আজকে এই যে আনার ওনাদের এমপি এখন কি বেরোচ্ছে, বিষয়টা হলো যখন মেজর সিনহা হত্যার কাণ্ডের শিকার হয় তখন এক প্রদীপে ধরার পরে সংবাদ মাধ্যমে কিভাবে সিরিজ আসছিল তার দুর্নীতির, ক্যাসিনোর সময় কিভাবে সিরিজ আসছিল, এখন যেটা ধরে। এবং একটা পয়েন্ট আমি বলি, এর মধ্যে একটা দুর্নীতিও সরকার বা তাদের কোনো সংস্থা বের করে নাই। ইন্টারনাল কনফ্লিক্টের কারণে বা সাংবাদিকদের অনুসন্ধানে কোনোভাবে সংবাদ মাধ্যমে আসার পরে তার মধ্যে ২-৪টা আলোচনা আসছে। আদামিনীর সময় নেই, একটা বিষয় না, অনেক সময় অন্যরা সেই সময় থেকে বঞ্চিত হবে। করোনার ভ্যাকসিন নিয়ে বলছে তো সফলতা, প্রথম আলোর শিশির মোড়লের রিপোর্ট বলছে করোনার ভ্যাকসিন এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামে বাংলাদেশে কেনা হয়েছে। ভারতে প্রতি 2 ডোজ ভ্যাকসিনের দাম ছিল ৮৭৮ টাকা, একই ভ্যাকসিন ভারত থেকেই বাংলাদেশ কিনেছে, সেই অ্যাস্ট্রাজেনেকা। ভারত আর চায়না থেকে কিনেছে, আমি বলি ৭৭৮ টাকা, আর বাংলাদেশে 2 ডোজের দাম পড়েছে ৩১১৮ টাকা, 4 গুণ বেশি। বাংলাদেশে করোনা ম্যানেজমেন্টে সরকার বলছে ৪,০০০ কোটি টাকা খরচ করেছে, তার মানে 4 গুণ হলে ১০,০০০ কোটি টাকার জায়গায় ৪০,০০০ কোটি টাকা খরচ দেখিয়েছে, এখানে ৩০,০০০ কোটি টাকা। ধন্যবাদ নাজমা আক্তার। বিএনপি যখন 5 বছর ক্ষমতা ছিল 2001 থেকে 6, একটা বিদ্যুৎ মন্ত্রণালয় বলে একটা মন্ত্রণালয় ছিল, সেই মন্ত্রণালয় থেকে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। পুরাটা টাকাই একেবারে এই বাজেটের পুরাটা টাকাই 5টি বছর তারা গায়েব করেছে, ওই যে গুম করেছে, তাদের ভাষায় গুম করে এই যে বিদেশে এখন আয়াস করছে। ওই যে খাদিজা বেগমের কাছ থেকে টঙ্গীতে 50 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে সরাসরি ঘুষ চেয়েছিল, উনি মামলা করেছিলেন। তো এই মামলাগুলি ওনারা ভুলে যান, ওনারা খাম্বা উৎপাদন করেছেন 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে, যারা পারে নাই 5 বছরে, তারা বাংলাদেশের মানে কি সক্ষম রাজনৈতিক দল, তারা শুধু তাদের নেত্রীর ওই অসুস্থ হলে হাসপাতালে গেলে কিছুদিন নড়ে চড়ে বসে, আবার তাদের খবর থাকে না। 14 বছর 16 বছর যাবত শুনছি যে এই সরকারকে এই বছর ফেলবে, ঈদের পরে, কোরবানি ঈদের পরে, রোজার ঈদের পরে কিংবা পূজার ঈদের পরে ওটা ধাক্কা মারবেন। বিএনপি আবার আন্দোলনে যাচ্ছে, সেই আন্দোলনে তারা তো করবে, তারা রাজনৈতিক দল, তারা তাদের মতো করে তাদের রাজনৈতিক কর্মসূচি তারা পালন করবে। কিন্তু আন্দোলনে গেলেই তো নাকি মামলা খান। মামলা তো আমরা খাইনি, আন্দোলন করে বাস পোড়ালে, মানুষ মারলে তো মামলা খেতে হবে। আপনি সম্পদ নষ্ট করবেন, সম্পদের মালিকরা মামলা করবেন আপনাকে না। আর এই যে সে কথা বলে শামীম ভাই বলেছেন যে বিদ্যুৎ প্রয়োজন নাই, আমাদের তো একটা টার্গেট আছে শামীম ভাই। জননেত্রী শেখ হাসিনা, আপনি নিজেও জানেন, পার্লামেন্ট মেম্বারে ছিলেন এবং আপনারা একসময় মানে সরকারের একটা পার্ট ছিলেন, আপনারা জানেন যে বিদ্যুৎ লাগবে। আমরা যে 2041 সালের মধ্যে বাংলাদেশ যে উন্নত বিশ্ব হবে, হ্যাঁ, তো সেই উন্নত বিশ্ব হলে তো 60,000 মেগাওয়াট বিদ্যুৎ লাগবে। এখন তো প্রায় 30,000 মেগাওয়াটের কাছে, 3,000 থেকে 30,000 মেগাওয়াট বিদ্যুতের কাছাকাছি আছে। আর উন্নত বিশ্বে পৌঁছাতে গেলে আমাদের 60,000 প্রয়োজন, তা আমাদের তো উৎপাদন করতে হবে। এখন ভালো ভ্যাকসিন এনে, বেশি দামে ভ্যাকসিন এনে যদি জনগণকে রক্ষা মানে তাকে জীবন বাঁচানোর চেষ্টা করা হয়, সেটা খারাপ। আবার ওই বিএনপির একেবারে তাদের 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করে 1000 মেগাওয়াট কমিয়ে আসলো, সেক্ষেত্রে অতি দ্রুত বিদ্যুৎ উৎপাদন করার জন্য যদি এখানে বেশি দামে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হয় কিংবা ক্যাপাসিটি চার্জ বেশি হয়, সেটাও দোষ। তার মানে কি, যতই দোষ হোক সবকিছু ম্যানেজ করে তো শেখ হাসিনা বাংলাদেশটাকে উন্নত বিশ্বের দিকে নিয়ে যাচ্ছে। এটি হচ্ছে বাস্তবতা, যেটি বিএনপি ক্ষমতার একেবারে বাইরে। জি বলুন। যে 1971 সাল থেকে শুরু করে 2012 সাল পর্যন্ত বাংলাদেশের ঋণ ছিল কত $1 বিলিয়ন? উত্তর কেউ দিতে পারবে?
হ্যাঁ টাকা ছিল কত, সাইজ কত ছিল? এত আমি বুঝতে চাচ্ছি না, কেন বুঝবেন না? আমার আসলটা কথা হলো বলেন। যে 2012 সাল পর্যন্ত বাংলাদেশ ঋণ কত ছিল? 20 বিলিয়ন ডলার, 22 বিলিয়ন ডলার। আপনি আগে বেতন 100 আরে টাকা। বাবারে, আর এত এখন কথা তো পান বলে 10,000 100 টাকা টাকা। বলবেন না, কথাটা আমাকে বলতে দিতে হবে তো। আচ্ছা বলেন। এখন এই সরকার এখন হলো 186 বিলিয়ন ডলার ঋণ, 160 বিলিয়ন ডলার ঋণ করেছে। ডেভেলপ করতে হলে ঋণ লাগবে না? আমি বলতেছি তো 12 বছরে লাগবে তো। এটা লাগছে, এই জন্য লাগছে চুরির জন্য। আর বিদ্যুৎ কি খাবে না, বঙ্গোপসাগরে ফেলবে। এই সামনে ব্যাটারি বললো না, আমার বিদ্যুতের চাহিদা 14,000 মেগাওয়াট, আমার সঞ্চয় লাইন আছে 5,500 মেগাওয়াট, আর আমি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 30,000 মেগাওয়াট, আর ভুটান থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিয়ে আমি আনবো। আমি আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতেছি, কি এখানে মগে বললো এই সব টাকা। আরে আমার আগে হতে হবে তো, প্রতিষ্ঠান হতে হবে তো। আমার বিয়ে বাড়িতে দাওয়াত দিলাম, বিয়ের আমার খবর নাই, ভাত রান্না করে আমি রাস্তায় ফেলে দেবো নাকি? বিদ্যুৎ কি খাবার জিনিস না, জমা রাখার জিনিস? বিদ্যুতের সাথে সাথে একটু অসুস্থতার প্রসঙ্গে একটু আসি। হাবিব ভাই যেটি বেশটা প্রশ্ন পোষণ করে বলছেন যে বেগম জিয়া সুস্থ হলে বিএনপি রাজনৈতিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আর এই যে কতগুলো কথা বলতে যারা দেখতেছেন শুনছেন তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বুদ্ধিমান। মার্কিন যুক্তরাষ্ট্র একটা ফকির রাষ্ট্র, ব্রিটেন একটা ফকির রাষ্ট্র। হ্যাঁ ফকির রাষ্ট্র তো, ওদের বিদ্যুৎ, ওদের ভ্যাকসিন কেনার পয়সা ছিল না, যেগুলো লোক মরে গেছে। কানাডা ফকির রাষ্ট্র। আমার নাজমাবুর কথা তো তাই না, বাংলাদেশ ভ্যাকসিন ওরা ফকির রাষ্ট্র, ওরা কিনতে পারে না, ম্যানেজমেন্টের ব্যাপার ছিল, ওদের লোক মরে গেছে। এই যে সময় আবল তাবল কথাবার্তা। আরেকটা যে কথাটা বলা হচ্ছে যে ব্যাংকগুলি আজকে চুরি করে শেষ করে দিচ্ছে। কারা চুরি করছে? সব চোর, আওয়ামী লীগ চোর, সব আমি চোর। এই যে প্রায় 1,82,000 কোটি টাকা তারা অবলম্বন দেওয়া শুরু করবে, 2 লক্ষ টাকার উপর চুরি। কারা চুরি করছে? দেখেন আপনি 12 বছরে আওয়ামী লীগের এই চোরেরা বাদে কারা লিন নিয়েছে দেখেন তো আপনি, দেখেন আপনার লোক এই চুরি। কিন্তু সরকার তো আমাদের বিভিন্ন পণ্যের যে সিন্ডিকেটের প্রসঙ্গে বিএনপির নেতাদের কাউকে কাউকে খুঁজে পেল, সেই অভিযোগ সরকার কিন্তু করেছে। আর দেশ চালাবেন আপনি, আর সিন্ডিকেট বিএনপি নাকি? এ তামাশা। আর এই যে মামলা মকদ্দমার কথা বলছেন, সিন্ডিকেটে নাকি সর্বদলীয় ঐক্য আছে। সর্বদলীয়কে ধরুক, এইসব আবল দল কথা লাভ নেই। যার কথা বলছে মামলা, গাড়ি ভাঙা। আচ্ছা আমরা যে গাড়ি ভাঙতাম, আমরা 1 লক্ষের বেশি আসামি। বাংলাদেশের হাইওয়ে মিল্লাতের গাড়ি থাকতো না, নাজমাবার গাড়ি থাকতো না, প্রশান্তের গাড়ি থাকতো না, সব ভেঙে দিতাম। এত আমরা আসামি যদি গাড়ি ভেঙে থাকি, তাহলে গাড়ি আছে কি করে বাংলাদেশে? এই যে মিথ্যা, মিথ্যা, মহামিথ্যা। আরে প্রধানমন্ত্রীর কাজে আসে, আরে সকালবেলা এই দেশে যারা ওই যে ওরা কি বলে, ওদের ওই যারা পরিষ্কার তারা করে, জি সকালবেলা ঘুম থেকে ওটাকে পরিষ্কার করে, সেখানে কি প্রধানমন্ত্রীর কাজের সামনে মহিলার গাড়ি ওখানে থাকে? ফখরুল আলমগীর থেকে শুরু করে সব নেতা মামলা দিল। আরে বজ্রপাত হলো না, কিছু হলো না, ফখরুল আলমগীর মামলা দিল, হাতে দিলে বোম ফাটাইছে। একটা মিথ্যা, এত বড় মিথ্যা সরকার এই পৃথিবীতে সংসদে একজন মন্ত্রীকে আপনাদের সময় প্লেট চুরির মামলা দেওয়া হয়েছিল। হাবিব ভাই নিশ্চয়ই আপনার প্লেট চুরির মামলা দিয়েছিল, আমি ওটা প্রতিবাদ করছি। অন্যায় করছে, ওই প্রশাসন অন্যায় করছে। প্লেট চুরির মামলা দেওয়া সাব্বির হোসেন চৌধুরীর নামে দেওয়া উচিত হয়নি। অসীম কুমার উকিলের নামে M16 অস্ত্রের মামলার দেওয়া সাজা হয়নি, আমার নামে দিলে স্বাস্থ্য, অসীমের নামে দিলে মোটেই সাজা না। কারণ আমি 90-এর আন্দোলন করতে অনেক কিছু করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। আজকে হয়তো সেই এই টক শোতে সবগুলো শোনার সুযোগ হবে না, আবার যদি সময় পেলে আমার নামে মামলা দিলে জি আমি ওর স্বীকার করে নিতে, সময় পেলে আবার অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ কি বলবেন? আসলে যেটি হাবিব ভাই বলছেন যে আসলে এখন যে দুর্নীতির খবরগুলো দেখছি তার প্রেক্ষাপটে সরকারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কে কাকে রক্ষা করবে তার রাজনীতি চলছে। আসলে কথা বলেননি ওভাবে, মানে তার কথার যে মূল স্পিরিট সেটাকে তিনি যেটা বলেছেন যে তিনি অতীতে অনেক অপরাধ করেছেন কিন্তু মামলা হয়নি, এটাই আসলে পার্থক্য। যে এখন অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা হয় না। আপনি যেটা বলেছেন আমি সরলীকরণ করছি আর কি, মানে আমি যতটুকু একজন সাধারণ জনগণ হিসেবে ততটুকু বুঝি আমি, তো এটাই আমি বলে নেই আগে। তো তারপর আপনি অনেক কথা বলেছেন যেগুলো আসলে অবশ্যই বলতে পারেন। আপনাদের জন্য একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে এমন একটা দল যেটা সরকারের থেকে গঠিত হয়েছে, সরকারের সুযোগ সুবিধা পেয়েছে, পরবর্তীকালে বিরোধী দলে যাওয়ার পরে তাদের যে আফসোস, তাদের যে হতাশা, সেটা তারা কাটিয়ে উঠতে পারে নাই। আওয়ামী লীগের মতো দল যদি কম্পেয়ার করতে চান, 75 বছর বয়স, তার 2/3 সময় তারা বিরোধী দলে ছিল। তারা জানে বিরোধী দলে থাকলে কিভাবে সরকারকে চাপে রাখতে হয়, আর তারা জানে সরকারে থাকলে বিরোধী দল যেন কোনো চাপ তৈরি করতে না পারে। এই থেকে বিএনপি কখনোই বেরিয়ে আসতে পারবে না, কারণ বিরোধী দলের তাদের থাকার কোনো অভিজ্ঞতা অতীতে ছিল না। তারা মনে করে টিভিতে টক শোতে কিংবা সাংবাদিক সম্মেলন কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে কিছু একটা মিডিয়াতে বললেই বুঝি জনগণ পক্ষে চলে আসবে। জনগণ অত সহজে পক্ষে আসে না, এই কথাটা তারা যতদিন না জানবে ততদিন হয়তো রাত জেগে টক শো করতে হবে কিংবা কথা বলতে হবে,
কিন্তু তাদের জন্য সৌভাগ্যের দ্বার কোনোদিনও খুলবে না। তার মানে কি জনগণকে পাশে পেতে হলে বা জনসম্পৃক্ততা সৃষ্টি করতে হলে কৌশল লাগে? কৌশল না, জনগণকে সন্তুষ্ট করতে হয়, জনগণের সাথে থাকতে হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জনগণ যে কথাটি বলতে হয় সেটা নেতার মুখ দিয়ে বের হয়ে আসতে হয়, তাহলেই নেতার সাথে জনগণ থাকবে। কিন্তু আমরা দেখেছি তারা বিভিন্ন আন্দোলন করলে, যে গত নির্বাচনের সময় দেখলাম নেতারা একটা ফেসবুকের এক কোণা দিয়ে কিংবা টিভির একটা কোণা দিয়ে তারা এসে কিছু বলে তারা গায়েব হয়ে চলে গেলেন। তারা ভেবেছে তারা ওইটুকু সোশ্যাল মিডিয়াতে বললে জনগণ পথে নামবে। জনগণ অত বোকা নাই, তারা দেখেন নেতা নাই রাজপথে, আমি কেন রাজপথে যাব, আমি কেন মামলার শিকার হবো রাজপথে ভাঙচুর করে, আমি যাব না, আমি হরতাল করব না, আমি অবরোধ করব না, আমি ওই অসহযোগ আন্দোলন করব না। আর যখন তারা দেখলো নেতারা দেখলো কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখন তারা পরবর্তীতে নির্বাচন পরবর্তী লিফলেট বিতরণে নেমে গেল। জনগণ কতটা চালাক হতে পেরেছে নাকি আসলে তাদেরকে বিভিন্ন সময় বোকা বানানো হচ্ছে? দুটো ইস্যু আছে। করোনার মৃত্যু টোল নিয়ে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে রেকর্ডেডলি বাংলাদেশে পৃথিবীর মধ্যে মানে খুব অবিশ্বাস্য রকমের কম ডেথ হয়েছে। এটা অতিরিক্ত অবিশ্বাস্য, কম ডেথ দেখানো হয়েছে। 350 জন আমাদের সংসদ সদস্যের মধ্যে আমার মনে পড়ে সেই সময় দেখানো হয়েছে কম, মানে রেকর্ড হয়েছে আর কি, যেটা 350 জনের মধ্যে 19 জন সংসদ সদস্য সেই সময় কোভিডে মারা গেছে। তারা অবশ্য বয়স্ক ছিলেন। তাহলে পার্সেন্টেজটা কত হলো? সংসদের ভিতরে সর্বোচ্চ ট্রিটমেন্ট পাওয়া ধনী ব্যক্তিরা 5%। তাহলে দেশের রেশিওটা কি হওয়া উচিত? অনেক লোক মারা গেছে কোভিড বোঝার আগেই, ধরার আগে। হার্ট অ্যাটাকে মারা গেছে, কোভিডে মারা গেছে, স্ট্রোকে মারা গেছে, কোভিড ছিল, টেস্ট হয়নি, জানা হয়নি। এটা হতে পারে না যে ইন্ডিয়াতে হবে 20 লক্ষ, বাংলাদেশে হবে রেশিও অনুযায়ী 30,000। আমাদের আশেপাশে দেখেছি অনেক ইউথ ছেলে হার্ট অ্যাটাক করেছে, প্রতি গ্রামে গড়ে 1-2 করে অপমৃত্যু হয়েছে। এটা সহজ একটা উপায় আছে, যেটা সরকার কখনো করবে না। এই সরকারের একটা বড় প্রবলেম হলো কোনো নেগেটিভ কোনো তথ্য গ্রহণ করতে চায় না, একটা রোজি পিকচারকে পছন্দ করে। 16 এবং 17 সালে বাংলাদেশের টোটাল কত মানুষ মারা গেছে যদি এটার একটা ডাটাবেস পাওয়া যায়, আর কোভিড পিরিয়ডে বাংলাদেশে কত লোক মারা গেছে, এই দুটো ডিফারেন্সটা করলেই বোঝা যাবে বাকিরা হয়তো বা কোভিডেই মারা গেছে। এনিওয়ে, নাও দ্য ক্রাইসিস, যেটা আমি বলছি, বর্তমান খারাপ কাজগুলোর জাস্টিফিকেশন তো বিএনপির আমলের খারাপ কাজ হতে পারে না। বিএনপি এটা করেছে, আমিও এটা করব। আওয়ামী লীগ তো 16 বছর ক্ষমতায় আছে, 16 বছরে কী না করা যায়। 16 বছরই খারাপ কাজগুলো রিমুভ করে ফেলতেন, দেশটাকে ঝকঝকে করে ফেলতেন। আপনারা তো সরকারের সঙ্গে ছিলেন, অসুবিধাটা কোথায়? এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, সরকারের সঙ্গে ছিলাম আমরা কিভাবে? আমরা ভোটে অংশগ্রহণ করেছি। তাহলে ভোটটা কি এতই খারাপ যেটা অংশগ্রহণ করলেই সরকারের সঙ্গী হয়ে যায়? না, খারাপ তো আমরা বলছি, আরো অনেক দল তো অংশগ্রহণ করেছে। জি, এখন আসেন মন্ত্রী ছিল, হ্যাঁ এটা আমি বলতে পারি যে 14 থেকে 18 ওই সময় আমাদের মন্ত্রী ছিল 3 জন। তখন আমরা বাম দিকে বসতাম, তখনও বিরোধী দলের নেতা আমাদের দলেরই ছিল, তখনও বিরোধী দলের চিফ হুইপ ছিল, তখনও বিরোধী দলের রোলটাই প্লে করতো। হ্যাঁ, ওই 3 জন রোলটা প্লে করতো না, এটা একটু ব্যতিক্রম, পৃথিবীর অনেক দেশে আছে। আর এরপরে তো আমার মন্ত্রী ছিলও না আমাদের দলে। সো আমরা বিরোধী দলের ভূমিকাই পালন করেছি। এবং বলছি, 1 মিনিট শেষ করে দিচ্ছি, এই যে কথাগুলো আমি এখানে বললাম, আমাদের অসংখ্য সংসদ সদস্যরা সংসদে এই কথাগুলো অসংখ্যবার বলেছে, সরকার একটা কথাও শুনে। জি, অসংখ্য ধন্যবাদ। আবার শেষ মন্তব্য শুনবো, একদম 30 সেকেন্ড করে এক একজনের শেষ মন্তব্য শুনবো। শুরুতেই বেশটা প্রশান্ত ভূষণ বড়ুয়া। দেখুন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে 111 বাদ দিলে দ্বিতীয় সর্বোচ্চ বহিষ্কারের ঘটনা সম্প্রতি ঘটেছে। তার অর্থ কি জানেন? বিএনপি সুপ্রিমোর এই অবরোধ, পানির বিল দিও না, বিদ্যুতের বিল দিও না, জামিনে যেও না, একমাত্র রিজভি ছাড়া আর কেউ শোনেন নাই, রিজভি বেশি আছে। এই যে বিএনপি সুপ্রিমোর কথা স্বয়ং বিএনপির তৃণমূলই তো উড়িয়ে দিয়েছে, জনগণ কোন দুঃখে শুনতে যাবে? ক্রেডিবিলিটি আছে? অতীত এত খারাপ, আপনি বলেন না ভোট কম কেন? 2 কারণে মানুষ ভোট দেয়, আমার দলকে জেতাতে আর ওই চোর বর্গী ঠগরে ঠেকাইতে। বিএনপি দিয়ে যদি দেয় না, এই জন্য মানুষ কম গেছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার। যাই হোক, বিএনপি তো আসবে না। ডাক্তার শান্ত, হাবিব মিল্লাত ভাই বললেন না, আওয়ামী লীগের ওস্তাদি, ক্ষমতায় থাকলে একরকম ওস্তাদ, বিরোধী দলে গেলে একরকম ওস্তাদ। আসলে আওয়ামী লীগ ওস্তাদ, এটা আমি মানি। আওয়ামী লীগকে বলে আপনার হলো 2-edged sword, দ্বিধারী তলোয়ার, 2 দিকেই ধার। তারা যখন বিরোধী দলে থাকে তখন জ্বালাও পোড়াও, নাশকতা যা কিছু করে ডিস্টেবিলাইজ করতে হবে, ব্যাংক পোড়াও, রেলে আগুন দাও, উপড়াও, মানুষ মারো, সব করে। আবার যখন সরকারি দলে যায় তখন গুম খুন করে আবার তাদের বাহিনী দিয়ে বাস পুড়িয়ে, পেট্রোল বোমা দিয়ে আবার বিএনপির উপরেই মামলা দাও। অর্থাৎ দ্বিধারী তলোয়ারের মতো ক্ষমতায় থাকলেও তারা এই নাশকতা, বিরোধী দলে থাকলেও নাশকতা। মানে বিএনপি কর্মসূচি ঘোষণা করে আর আওয়ামী লীগ সেটা বাস্তবায়ন করে। মানে বিএনপির কর্মসূচি ঘোষণা করে, তার বাস্তবায়ন করার ক্ষমতা নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পক্ষ থেকে বোমা টোমা মারে আর কি।
এটা হচ্ছে মানে ওই যে কি বলবো, এটা এই ধরনের কথা, বোকারাও হাসে, গরু ছাগলও হাসবে তাদের কথা শুনে। এই যে হাবিব ভাইরা, আমি বলি আমেরিকার কথা উদাহরণ দিয়ে এমন ভাবে বললেন আমেরিকা তো খুব গরিব। আপনাদের নেতা, হ্যাঁ আমি শোনেন না, আমি বলি আগে শোনেন রক্ষেন। আমেরিকা, আমি একটা উদাহরণ দেই যে করোনার আগের বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল আমাদের 7.88%, ওই সময় ইউরোপে ছিল -5.65% ইউরোপে, আর আমেরিকাতে ছিল -3.45%। তার মানে কি তারা মাইনাসে ছিল, আমরা তো প্লাসে ছিলাম। তো সুতরাং যারা যেই দেশের নেতা, যেই দেশের প্রধানমন্ত্রী এই ধরনের প্লাস একটা বিশেষ পরিস্থিতির মধ্যে সামনের দিকে এগিয়ে নিতে পারে, যার অর্থনীতি সারা বিশ্বের কাছে প্রশংসিত হয় এবং যারা উন্নত প্রবৃদ্ধি যেখানে মাইনাসে করে যায় সেখানে অবশ্যই শেখ হাসিনার একটা ক্যারিজমা আছে। শেষ মন্তব্য হচ্ছে, দেশে অবশ্যই অর্থনৈতিক ক্রাইসিস আছে, ডলার 87 টাকা থেকে 120 টাকা হয়ে গেছে, এটা কোথায় যাবে আমরা জানি না। এবং আমেরিকা মাইনাস ছিল, এটা সত্য যেটা বললেন, কিন্তু এখন তো তাদের ডলারের ভ্যালুয়েশন বাড়ছে, কমছে না তো, তারা কভার আপ করে ফেলছে, আর আমরা অত বেশি থেকেও কভার আপ করতে পারলাম না। অর্থাৎ ডাটায় কিছু সন্দেহ আছে, ডাটার সাথে বাস্তবতা মিলছে না। জি, হাবিবুর রহমান হাবিব ভাই শুনেন, এত কথা যে বলছে তারা, মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা পিছু আয় কত আর বাংলাদেশের কত? পারলো না কেন? মাইনাসে গেল কেন? আরে বাবারে, এত কথা না তো, মাইনাসে যাওয়ার পরে তাদের মাথা পিছু 50,000 কোটির উপরে, আর আমাদের বাংলাদেশে বানানো আওয়ামী লীগের কিছু চোরটা বাদে $1,500 হবে না মাথা পিছু আয়, $1,000 হবে না। কিছু চোরটা ধরে 2800 বলে কথা বললে তো হবে। দুর্নীতির মামলার আসামি তারেক জিয়া চুরি করে বাংলাদেশের টাকা মেরে দিয়ে লন্ডনে গেছে, তারাই তো চোর। বলুন হাবিব ভাই, আপনি বলুন। চোরটা কেন আওয়ামী লীগের বলবেন? আমি একটা নিরীহ মানুষ, আমার কথার সময় কথা বলা এটা অন্যায়। আপনি নিরীহ অবশ্যই। হাবিব ভাই শেষ করতে হবে। দেখেন যে বিএনপি সব দুর্নীতি এক জায়গা করেন, আর ইনু বিনু আর ফরিদপুরের প্রেসিডেন্টের জি অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ। শেষ কিছু করবেন? জি, একটা রিপোর্টের কথা বলবো, করোনার উপর। এই করোনার মৃত্যুর সংখ্যা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে কথা হয়েছে। যদি 5% লোক না 1% লোক মারা যেত, বাংলাদেশে মৃত্যুর সংখ্যা হচ্ছিল 18 থেকে 19 লক্ষ লোকের। বাংলাদেশে আমরা কি কেউ সেটা দেখেছি? আপনি দেখেন বাংলাদেশের যদি 2019 এবং 2020, 2021-এর জন্ম এবং মৃত্যুর সংখ্যা দেখে থাকেন, স্ট্যাটিস্টিক্যালি কোনো সিগনিফিকেন্স নেই, আমরা সেটা পরিসংখ্যান থেকে দেখেছি। সুতরাং মানুষ ধারণা করে কথা বলতে পারে, কিন্তু কথা বলতে হবে তথ্য যুক্তি দিয়ে। অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য সম্মানিত আলোচক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আর সময় পাচ্ছি না দর্শক আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।